জি স্যার, আমাদের লাইভ চলে আসছে। Okay. Okay, hello everybody. সুপ্রভাত। আমি গত ক্লাসটাতে আমরা একটু ইন্টারাপ্টেড হয়েছিলাম, আর যার ফলে শেষ করতে পারিনি। মাঝখানে আমি আসলে আইটিতে অত ভালো না, যার ফলে অনেক কিছু বুঝতে না পেরে আমাদের ঝামেলাটা বেশি হয়ে গেল। সরি। এখন আপাতত আমরা একটু জাস্ট যারা নতুন যদি কেউ জয়েন করে থাকে বা লাস্ট ক্লাসে যদি কোনো রকম কোনো কোয়েরি থাকে, যেমন পরবর্তীতে আমি একটা কোশ্চেন পেয়েছিলাম, স্বপ্নীল আমি ভুল করে যদি না থেকে পুরো নামটা স্বপ্নীল নামে একজন একটা প্রশ্ন করেছিলেন যে অ্যাম্বোস অর অক্লুশাল ডট নিয়ে, ওই যে এক্স রে ফিল্মের বিষয় আসলে। ওকে, আমরা জাস্ট একটু দেখে যাই, হ্যাঁ, পুরোটা দেখে যাই, তাহলে আমরা কিছুটা যতটুকু মনে করি অ্যাট এ গ্লান্স খুব দ্রুত আমি পুরোনো স্লাইড গুলো টেনে যাচ্ছি। ওকে, অক্লুশাল ডট নিয়ে কথা বলেছি যে এটা একটা প্রত্যেকটা ফিল্মে একটা ডট থাকে, এটা ম্যানুফ্যাকচারার কোম্পানিগুলো দিয়ে রাখে। এটা দিয়ে রাখে এই জন্য যে টু ডিটেক্ট the portion which will face the facial part or the part towards the PID, আর একটা এবং অপোজিটটা হচ্ছে হলো লিঙ্গুয়ালি, মানে জিভের দিকে। ওকে, তো জিভের দিকে যেটা থাকবে সেই জায়গাটায় ডটটা থাকে, সেই পার্টে ডটটা থাকে হচ্ছে কনকেভ, আর যেটা পিআইডির দিকে মুখ করে থাকে সেটা হচ্ছে কনভেক্স। বুঝে গেছে? এইটা হলো সিগনিফিকেন্ট এই কারণে যে আমরা তাহলে বুঝতে পারি যে কোন দিকে আমি এক্সরে করেছি। এটা কি পেশেন্টের ম্যান্ডিবুলার রাইট সাইড নাকি ম্যাক্সিলারি রাইট সাইড। যেহেতু আমরা জানি যে ডটটা থাকছে হলো একটা এক্সরে ফিল্মের একটা কোনায়, এবং এটা সাধারণত ডাউনওয়ার্ডস থাকে। আচ্ছা, তো আমরা এই জন্য যখন এই ডটটা ফিক্স করা হয়, যে আমরা ওইটা দিয়ে বুঝতে পারি যে এটা রাইট সাইডের টিথ নাকি লেফট সাইডের টিথ, অ্যাসোসিয়েটেড ডট উইথ দ্য স্ট্রাকচারস। আমরা যে স্ট্রাকচার এক্সরেগুলোতে রিড করতে পারছি সেই ইয়েটা দেখে আমরা বুঝতে পারি। এই যে ডটটা দেখো, আমি আশা করি স্বপ্নীল যদি এখন ক্লাস মিসও করে থাকে, যেহেতু এটা শর্ট নোটিশে ক্লাসটা হচ্ছে, তো যদি মিস করে থাকে পরবর্তীতে যদি দেখে নিও প্লিজ। দেখো ডটটা দেখানো হয়েছে যে একটা আমাদের ফিল্মের একটা কর্নারে, হ্যাঁ, একটা কর্নারে এই যে ডটটা, হ্যাঁ, ওকে, এই ডটটা এখানে ইউ ক্যান ফাইন্ড, হ্যাঁ, এই ডটটা হচ্ছে এই পাশটা হচ্ছে জিভের দিকে থাকবে, এবং লেফট যেটা ছবিটা এখানে এই পার্টটা থাকবে দাঁতের দিকে, দ্যাট ইজ পিআইডির দিকে। তো ওইটা দিয়ে আমরা বুঝতে পারি যে এটা রাইট সাইডের, পেশেন্টের রাইট সাইডের নাকি লেফট সাইডের। এবং আমরা যখন এটা রেডিওগ্রাফটা চেক করি তখন ডটটা ওই কনভেক্স সাইডটা দেখে আমরা বুঝি যে কনভেক্স সাইডটা কোন দিকে ছিল, সেই অনুযায়ী আমরা রাইট আর লেফট। ওকে, ফিল্মের সাইজ গুলো নিয়ে তো আমরা কথা বলেছি, এগুলো নিয়ে কোনো কোশ্চেন ছিল না, রাইট। ওকে, আমরা খুব দ্রুত যাই। আমরা যেখান থেকে মিস করেছিলাম ছবিগুলো, আমরা যদিও কথাগুলো আমি বলেছি, কিন্তু আমি চাচ্ছি যে তোমরা ছবিগুলো দেখে সেই কথাগুলোর সঙ্গে একটু মিলিয়ে নাও, যাতে তোমাদের মনে থাকে এবং বোঝাটা আর একটু ক্লিয়ার হয়। সেটা হচ্ছে আমরা টেকনিক অফ দ্য রেডিওগ্রাফ প্যারালালিং অ্যান্ড আমাদের যে বাইসেক্টিং অ্যাঙ্গেল টেকনিক, এইটার ছবিগুলো আই অ্যাফ্রেড যে আমরা সেদিন মিস করেছিলাম। এই জন্য আমরা আজকে আবার সেই ছবিগুলো দেখতে চাচ্ছি। দিস ইজ দ্য থিং, এখান থেকে আমরা বোধহয় মিস করে ফেলেছিলাম। আচ্ছা, আমরা জানি যে এগুলো তো পড়েছি, আমরা জানি ভার্টিক্যাল অ্যাঙ্গুলেশন, হরিজন্টাল অ্যাঙ্গুলেশন আর প্যারালালিং টেকনিক। এই যে এটা
আমরা বলেছিলাম যে প্যারালালিং টেকনিকে কি কি প্যারালাল হচ্ছে লং অ্যাক্সিস অফ দ্য টুথ এবং হচ্ছে আর হচ্ছে এক্সট্রা ফিল্ম। এক্সট্রা ফিল্ম যেহেতু একটা রিজিড স্ট্রেট একটা ম্যাটেরিয়াল, তো এইটা স্ট্রেট লাইন টানা যাবে। এই স্ট্রেট লাইন এবং আমাদের যে প্যারালালিং টেকনিকে আমরা যে ইয়েটা করছি, এক্সট্রাটা করছি দাঁতের, সেই দাঁতের লং অ্যাক্সিস সোজা রেখে তার উপরে পারপেন্ডিকুলার মানে হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা যদি এই সেন্ট্রাল রেটাকে ফেলতে পারি। হ্যাঁ, পিআইডি প্লেসমেন্ট এমন ভাবে হবে যেন এই দুইটাকে মানে পারপেন্ডিকুলারি এই দুইটা লাইনের উপরে পড়ে। হ্যাঁ, এবং এটা কোন দিক দিয়ে যাবে, ওভারল্যাপিং ঠেকানোর জন্য, ওভারল্যাপিং ইমেজেস অফ দ্য টিথ, একটা দাঁতের উপরে আরেকটা দাঁতের ইমেজ যেন চলে এসে আমাকে আমার যেন দরকারি অবজেক্টটাকে প্রশ্নবিদ্ধ না করতে পারে, সেই জন্য আমরা এই রেডিয়েশন রে গুলো, যদি সেন্ট্রাল রে গুলো যেন অবশ্যই আমাদের কন্টাক্ট এরিয়া দিয়ে পাস করে। কন্টাক্ট এরিয়া হচ্ছে যে প্রত্যেকটা স্পেশালি দ্য পোস্টেরিয়র টিথ, যে কন্টাক্ট এরিয়া একটা ওয়াইড এরিয়া থাকে, সেই ওয়াইড এরিয়া বরাবর আমাদের কিন্তু পিআইডিটা প্লেসমেন্ট করা সম্ভব। ওকে, সেভাবে করে আমরা কিন্তু নিতে পারি। কিন্তু এই ক্ষেত্রে দায়ী হচ্ছে হরিজন্টাল অ্যাঙ্গুলেশন। হরিজন্টাল অ্যাঙ্গুলেশন মানে কি, আগে পিছে, অ্যান্টেরিয়র পস্টেরিয়র বা মেজিও ডিস্টাল মুভমেন্ট অফ দ্য পিআইডি, এই যে আমাদের পজিশন ইন্ডিকেটিং ডিভাইস যেটা না। আমরা যদি দেখো যে লাল ছবিটাতে আমরা দেখেছি ইনকারেক্ট অ্যাঙ্গুলেশন, দ্যাট ইজ এই পিআইডি প্লেসমেন্ট এমন হয়েছে যে কন্টাক্ট পয়েন্টের উপরে অবলিকলি পড়েছে, স্ট্রেট পড়ে নাই। হ্যাঁ, একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়ে নাই, অবলিক ওয়েতে পড়েছে, যার ফলে কি হবে, এখন এই ফিল্মের উপর যে ইমেজটা আসবে সেটা হবে ওভারল্যাপিং, একটা দাঁতের উপরে আরেকটা দাঁত ওভারল্যাপ করে থাকবে, সো দ্যাট আমরা প্রক্সিমাল ক্যারিজ বা প্রক্সিমাল স্ট্রাকচার গুলোকে খুঁজে পাবো না। আমরা সবসময় যে এই টিপস গুলো মনে আছে নিশ্চয়ই, আমি বলেছিলাম যে হোয়াইট সাইড সবসময়ই থাকবে হচ্ছে দাঁতের দিকে, এবং অ্যান্টেরিয়র ফিল্ম গুলো থাকবে কিভাবে, লম্বালম্বি ভাবে। হ্যাঁ, অ্যান্টেরিয়র ফিল্ম গুলো থাকবে লম্বালম্বি ভাবে। আরেকটা ডিভাইসে আমরা ক্লাসটা খুঁজছি যাতে তোমাদের প্রশ্নের উত্তর আমি এখনই দিতে পারি, আনফরচুনেটলি এখনো পাইনি। রাইট, ওকে, থ্যাংক ইউ এক্সিস, আই ফাইন্ড ইট। ওকে, এবং আরেকটা হচ্ছে যে posterior film are always placed horizontally, মানে আড়াআড়ি ভাবে, তাই না? আমরা জানি যে আমাদের ফিল্মের সাইজটা রেক্টেঙ্গুলার, রাইট, নট স্কয়ার। তো অলওয়েজ পজিশন দ্য ফিল্ম হোল্ডার অ্যাওয়ে ফ্রম দ্য টিথ, দাঁতের উপরে যেন ফিল্ম হোল্ডারটা এমন ভাবে না পড়ে যে ও কোনো ইমেজ তৈরি করতে পারে এবং সেটা আমাকে আমার কম্প্রোমাইজ করে আমার ইমেজের সঙ্গে। আরেকটা হচ্ছে যে এটা জিভের দিকে যাবে, লিঙ্গুয়ালি মিডল অফ দ্য মাউথের দিকে যাবে, দাঁতের সাথে মেশানো থাকবে না। হ্যাঁ, মেশানো থাকলেই এটা টাচে এটার ম্যালফরমেশন হয়ে যেতে পারে, বেঁকে যেতে পারে, বেন্ড হয়ে যেতে পারে, তখন আমার ইমেজটা নর্মাল হবে। ওকে, এবং আমাদের যেই জায়গাটা আমি চাই, যেমন আমি একটা প্রিমোলার চাই, অবশ্যই প্রিমোলারটা যেন আমার ফিল্মের ঠিক সেন্টারে হয়, ফিল্মের মাঝ বরাবর হয়, এবং তার পাশে পেছনের দিকে মোলার থাকলো, সামনের দিকে আরেকটা প্রিমোলার থাকলো, ক্যানাইন থাকলো, এরকম। মানে অবশ্যই আমাদেরকে মাঝখানে আমার যে টার্গেট এরিয়া, আমার যে অবজেক্ট আমরা চাচ্ছি, সেই টার্গেট এরিয়াটা অবজেক্টটা যেন মাঝখানে থাকে ফিল্মের, এটা এনশিওর করতে হবে। এবং লং যেটা তো আমরা আগেও বলেছি যে প্যারালেলিং টেকনিক মানেই তো এটা যে আমার লং অ্যাক্সিস অফ দ্য টুথ এবং ফিল্মটা প্যারালাল হতে হবে, এই জন্যই প্যারালেলিং টেকনিক বলে। দেখো এই ছবিগুলো নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আচ্ছা, ইয়েতে একটু পিছিয়ে যায়। আমরা যে ছবিগুলো দেখিয়েছি তাতে দেখো কিভাবে করে ম্যাক্সিলারি টিথ এক্সট্রা গুলো নেওয়ার সময় আমরা ফিল্ম প্লেসমেন্ট কিভাবে করি। ওই যে আমরা যেটা বলেছিলাম অ্যান্টেরিয়র দাঁতের ক্ষেত্রে আমরা হচ্ছে ভার্টিক্যাল প্লেসমেন্ট অফ দ্য ফিল্ম করব, এবং ওই যে আমরা যে ডিভাইস দিয়ে, যে হোল্ডার দিয়ে, ফিল্ম হোল্ডার, যেটা প্যারালেলিং টেকনিকের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে অবশ্যই আমাদেরকে ফিল্ম হোল্ডার ব্যবহার করতে হবে। ফিল্ম হোল্ডার ব্যবহার না করে আমরা বুঝতে পারবো না যে আমরা এই যে এই যেটা চাচ্ছি যে
লং অ্যাক্সিস অফ দ্য টুথ অ্যান্ড দ্য ফিল্ম শুড বি প্যারালাল, এটা হচ্ছে কিনা। হ্যাঁ, এটা ফিল্ম হোল্ডিং ডিভাইসের মাধ্যমে। এবং এই ফিল্ম হোল্ডিং ডিভাইসের একটা ব্যাপার দেখো, এই যে পিআইডি, এটা হচ্ছে পিআইডি, এই পিআইডির সঙ্গে কিন্তু এটা হুকড হয়ে আছে না, লেগে আছে। এবং তার ফলে কি হচ্ছে যে এটা একটা কন্টিনিউটি তৈরি হয়েছে, একটা সিঙ্গেল মেশিন হয়ে গেছে, এবং যার ফলে এই অ্যাঙ্গুলেশন গুলো মেইনটেইন করা ভেরি ইজি হয়ে যাচ্ছে। লোয়ার জাতে আমরা কিভাবে করি, হ্যাঁ, আমরা লোয়ার জাতে এবং পোস্টেরিয়র ওয়েতে দেখো আমরা কি করছি, আমরা হলো হরিজন্টাল প্লেসমেন্ট অফ দ্য ফিল্ম। হ্যাঁ, এবং এই জন্য আমরা বলি যে 2 থেকে 4টা অ্যান্টিরিয়র দাঁতে যেহেতু আমরা লম্বালম্বি ভাবে দিচ্ছি সেহেতু কম দাঁত আসবে, পেছনের দিকে আমরা যেহেতু আড়াআড়ি ভাবে দিচ্ছি বেশি দাঁত আসবে। হ্যাঁ, এখানে রিপ্লেসমেন্ট করে আমরা কাজটা করছি। বাইসেক্টিং অ্যাঙ্গেল টেকনিক। বাইসেক্টিং অ্যাঙ্গেল টেকনিক মানে হচ্ছে যে আমরা একটা কিছু বাইসেক্ট করতেছি, কি একটা অ্যাঙ্গেলকে, কিসের অ্যাঙ্গেল? এটা অ্যাঙ্গেলটা ফর্ম করছে হলো ফিল্ম এবং লং অ্যাক্সিস অফ দ্য টুথ। ফিল্মটা আমরা যখন দাঁতের সঙ্গে চাপ দিয়ে রাখছি, আমরা বা পেশেন্টকে দিয়ে সাধারণত আমরা এটা করি। বাইসেক্টিং অ্যাঙ্গেল টেকনিকের কথাটা বলে দিচ্ছি আগে থেকে, যে সেটা হচ্ছে আমরা করি কখন, এটা হলো পার অপারেটিভ, যখন আমরা একটা লেন্থ মেজারিং রেডিওগ্রাফ দরকার ডিউরিং এন্ডোডন্টিক থেরাপি, তখন আমি কি করছি, আমার যেহেতু দাঁতের ভেতরে আমার ইনস্ট্রুমেন্ট দিতে হচ্ছে, এন্ডোডন্টিক ইনস্ট্রুমেন্ট দিতে হচ্ছে, তো আমি আবার আরেকটা ওই ডিভাইস যেটা আমরা বলছি ফিল্ম হোল্ডার, এই হোল্ডার প্লেসমেন্ট করা ভেরি টাফ, বা এখানে প্যারালালিং টেকনিক ম্যানেজ করা খুবই প্রায় অসম্ভবের মতো। সেই ক্ষেত্রে আমরা সরাসরি ফিল্মটা দাঁতের সাথে দিয়ে পেশেন্টকে বলি তার ফিঙ্গার দিয়ে ওইখানে চেপে ধরে রাখে। তাতে করে কি হচ্ছে যে দেখো দাঁতের ইনসিজাল বা অক্লুসাল সারফেস আর ফিল্মটা কিন্তু মিশে যাচ্ছে, আর নিচের দিকে যেহেতু অনেক স্ট্রাকচার আছে, বনি সফট টিস্যু এন্ড ভেতরে বনি স্ট্রাকচার, সেই জন্য এটা পেছন দিকে চলে একটা অ্যাঙ্গেল ফরমেশন হচ্ছে। এই অ্যাঙ্গেলটা আমরা বুঝবো যে এই অ্যাঙ্গেলটা কিরকম। আমরা একটা কাল্পনিক বাইসেক্টর, একটা লাইন টানবো এই অ্যাঙ্গেলটার মাঝ বরাবর, এবং সেই কাল্পনিক লাইনের উপরে আমরা পারপেন্ডিকুলার ওয়েতে আমাদের এক্স রেডিয়েশন, আমাদের সেন্ট্রাল রেটাকে ফেলবো। এই ছবিটা একটু ভালো করে খেয়াল করো, দেখো এটা কি হচ্ছে, আমরা এই যে ফিল্মটা এবং আমাদের লং অ্যাক্সিস অফ দ্য টুথ একটা অ্যাঙ্গেল ফরমেশন করেছে, এবং আমরা একটা কাল্পনিক বাইসেক্টর লাইন, একটা ইমাজিনারি বাইসেক্টর লাইন আমরা টেনেছি। আমার সেন্ট্রাল রেটা পড়বে এই বাইসেক্টর লাইনের উপরে পারপেন্ডিকুলার, মানে 90 ডিগ্রি করে অ্যাঙ্গেলে। ঠিক আছে, এইটাই হলো বাইসেক্টিং অ্যাঙ্গেল টেকনিকের মূল কথা। ওকে, তো এটা একটু টাফ বাট পসিবল। হ্যাঁ, আমরা যখন স্কিল ডেভেলপ করি তখন অসাধ্য সাধন করাটাও তো কঠিন কিছু না। এটা মানে আমাদের যেহেতু মরফোলজি অফ দ্য টুথ জানা আছে, আমাদের এক্সরের পিআইডি সম্পর্কে হ্যান্ডলিংটা আমরা জানি, সেহেতু আমরা এটা করতে পারবো। ওকে, এটা একটু ক্রিটিক্যাল, অবশ্যই ক্রিটিক্যাল, কিন্তু এটা কি হয় যে হ্যাঁ, ওই যে সেন্ট্রাল রে এক্সরে বিম হরিজন্টাল এন্ড ভার্টিক্যাল প্লেনে আমাদের সরায় নিতে হয়, কারণ হলো যে এই যে আমাদের উপরের দাঁত আর নিচের দাঁতের অ্যালাইনমেন্ট তো ডিফারেন্ট, এবং সেইখানে আমাদের এই যে লং অ্যাক্সিস এবং দাঁতের আমাদের এক্সরের যে কোন ফরমেশন করলো, অ্যাঙ্গেল ফরমেশন করলো, সেইটা কিন্তু মানে উপরের দাঁতে আর নিচের দাঁতের ক্ষেত্রে একটু ডিফারেন্ট হয়ে যায়, এবং এই জন্য আমাদেরকে ওই ভার্টিক্যাল অ্যাঙ্গুলেশনটাকে আমাদেরকে কিন্তু খুব মনোযোগ দিয়ে অ্যাজ ওয়েল অ্যাজ হরিজন্টাল অলসো যে আমাদেরকে চেঞ্জ করে নিতে হয়। ভার্টিক্যাল অ্যাঙ্গুলেশন আমরা জানি যে এই যে পিআইডিটা আমাদের যে সাপোর্টিং আর্মস থাকে, সেই সাপোর্টিং আর্মস এর উপরে মুভ করে, উপরে নিচে আশেপাশে মানে হচ্ছে অ্যান্টেরিয়র পোস্টেরিয়রলি। সো আমরা এটা কিন্তু করতে পারি যে উপরের দাঁতের ক্ষেত্রে আমাদেরকে একটু উপরে নিতে হয়, নিচের দাঁতের ক্ষেত্রে নিচে নিতে হয়। হ্যাঁ, এটা আমি আজকে আরেকটা ডিভাইস খুলে নিয়েছি যেখানে আমি তোমাদের কোশ্চেন পাবো। আমি আসলে স্টুডেন্টদের কাছ থেকে কোশ্চেন শুনে শুনে উত্তর দিতে বেশি পছন্দ করছি এখন। এটা তো আসলে রেগুলার ক্লাস না, এটা তোমাদের অবশ্যই এটা হচ্ছে মানে তোমাদের প্রিপারেটরি ক্লাস। তোমরা ভাইভাতে কিভাবে এক্সামিনারদের ফেস করবা সেই বিষয়ে আমি যতটা পারি হেল্প করতে চাচ্ছি। কাজে প্লিজ আস্ক মি এনিথিং দ্যাট ইজ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড। ওকে, আমার মনে হয় যে আই ক্যান হেল্প। ওকে, আমরা যে কিছুটা হলে তোমাদেরকে হেল্প করবো। কি আর আরেকটা ব্যাপার যে শুধু পরীক্ষা শেষ হয়ে গেলে তো এগুলো ভুলে যাওয়ার কিছু নেই, এগুলো সারা জীবনই তোমাদের মাথার মধ্যে রাখতে পারে। সেই 125 বছর আগে
উইলহেলম কনরাড রনসেন আবিষ্কার করেছিলেন এক্স রে। কিন্তু দেখো আমরা এখনো কিন্তু এক্স রে কে বাদ দিয়ে আমাদের এই ডায়াগনস্টিক প্রসিডিউরটাকে চালাতে পারছি না, স্পেশালি ফর দ্য ডেন্টাল প্রসিডিউর আমাদের এক্স রে খুব জরুরি হয়, স্পেশালি ফর দ্য কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড এন্ডোডন্টিক্স। এক্স রেটা অপরিহার্য একটা টুল। সো আমাদেরকে এগুলা সবসময় মনে রাখতে হবে। তোমরা যখন প্র্যাকটিসে যাবে ইনশাআল্লাহ তোমাদের প্র্যাকটিসটাকে ওয়ার্দি করার জন্য তোমরা এই ব্যাপারগুলো খুব ভালোভাবে বুঝে যাবা। যদি বুঝতে না পারো, কিছু কষ্ট থাকে, প্লিজ আস্ক মি। দেখো আমরা ওই যে ম্যাক্সিলাতে বলেছি যে 20 to 40 ডিগ্রি অ্যাঙ্গুলেশন হবে। অ্যাঙ্গুলেশনের কথাটা তোমাদের কি মনে আছে? আমি যে যখন সাপোর্টিং আর্মস গুলো টুলস অফ দ্য রেডিওগ্রাফ পড়িয়েছিলাম তখন কিন্তু আমি বলেছিলাম যে অ্যাঙ্গুলেশনটা জন্য একটা মিটারের মতো আছে কিন্তু এখানে পিআইডির সঙ্গে লাগানো থাকে। এবং সেখানে আমরা যেহেতু ম্যাক্সিলার এক্স রে করার জন্য আমরা উপরের দিকে নেই, এই জন্য এটাকে প্লাস বলা হয়। আর যেহেতু ম্যান্ডিবলের জন্য আমাদের পিআইডিটাকে নিচের দিক থেকে উপরে দিতে হয়, এই জন্য এটাকে মাইনাস বলা হয়। এবং অ্যাঙ্গুলেশনটা নিচের দিকে একটু কম ভ্যারিয়েশন, উপরের দিকে একটু বড় অ্যাঙ্গেলে আমাদের কাজ করতে হয়। এই যে দেখো আমরা আরেকটা জিনিস হয়, একটা প্রশ্ন করতে পারে যে এক্স রেতে আমরা মাঝে মাঝে দেখি যে ফিল্মের ভেতরে দাঁতের ইমেজ অনেক ছোট দেখা যাচ্ছে বা অনেক বড় দেখা যাচ্ছে, এর কারণ কি? রিটেনেও আমি একবার কোশ্চেন দেখেছি যে হোয়াট আর দ্য কজেস অফ ফোরশর্টেনিং অ্যান্ড ইলংগেশন অফ দ্য ইমেজেস ইন দ্য রেডিওগ্রাফ। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে যে এই যে আমরা ভার্টিক্যাল অ্যাঙ্গুলেশনটা করি, হ্যাঁ, ভার্টিক্যাল অ্যাঙ্গুলেশনের সময় আমরা যদি ওই স্পেশালি ফর দা বাইসেক্টিং অ্যাঙ্গেল টেকনিকে আমাদের যদি এই যে আমাদের যে ইমাজিনারি লাইন, এই ইমাজিনারি লাইনের উপরে সেন্ট্রাল রে গুলো যদি পারপেন্ডিকুলার ওয়েতে না পড়ে, যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল না করে এটা হচ্ছে কম অ্যাঙ্গেল করে, দ্যাট ইজ আমি পিআইডিটাকে যদি বেশি খারাপভাবে বেশি উপরের থেকে 40 ডিগ্রির চেয়েও বেশি উপরের থেকে নেই, তখন আস্তে আস্তে করে আমার ইমেজটা ছোট হতে থাকবে বিকজ অফ দা lowering angle in the on the bisector and the central radiation, okay, central rays, okay. আর যদি বেশি ফ্ল্যাট হয়ে যায়, অ্যাঙ্গেলটা যদি কমায় ফেলি আমি, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হচ্ছে আমার হবে হলো ইলংগেশন, হ্যাঁ, বড় হয়ে যাবে, লম্বা হয়ে যাবে, হ্যাঁ, তখন হয়ে যাবে যে দাঁতগুলো বড় হয়ে যাবে। আর যদি কম হয়ে যায়, আর যদি অ্যাঙ্গেলটা আমরা যদি এই যে এখানে দেখানো হয়েছে যে যদি অ্যাঙ্গুলেশনটা একটু বেশি খাড়া করে নেই, আমরা টু স্টিপ মানে খাড়া ভাবে যদি নেই, তাহলে ছোট হবে, দাঁত ছোট দেখা যাবে। আর যদি আমরা বেশি ফ্ল্যাট করে নেই, তাহলে দাঁত বড় হয়ে যাবে। এই ব্যাপারগুলো হবে মনে রাখতে হবে ডিউরিং টেকিং দ্য রেডিওগ্রাফ। ওকে, horizontal angulation refers to positioning the tube head and the rate. বারবার আমি বলেছি যে এটা আমরা যে মেজিওডিস্টাল ওয়েতে আমরা আগে পিছে নেই, এটা কিন্তু আমরা অনেক সময় করি। তোমাদের নিশ্চয়ই এসএলওবি টেকনিকের কথা মনে আছে। আমরা যখন ধরো আমরা একটা ম্যাক্সিলারি প্রিমোলার বা ম্যান্ডিবুলার ফার্স্ট মোলার বা সেকেন্ড মোলার, যেখানে দুইটা ক্যানেল আছে একটা রুটে, তো তখন হয় কি যে যদি আমরা তো ফেসিও লিঙ্গুয়াল ওয়েতে আমাদের রেডিয়েশনটা দিচ্ছি না, সেন্ট্রাল রে যাচ্ছে না, তো তখন আমাদের যদি এরকম হয় যে এটা কি হচ্ছে যে মানে জাস্ট একটা আরেকটাকে ওভারল্যাপ সুপার ইম্পোজ করতে পারে না, একটার উপর দিয়ে আরেকটা পড়তে পারে, তাহলে আমরা বুঝতে পারবো না যে কোনটা কম বা কোনটা বেশি গেছে কিনা, হ্যাঁ, ঠিকঠাক মতো আমরা যেতে পারছি কিনা, কোনটা বেশি গেছে কোনটা কম গেছে, হ্যাঁ, এইটা আমরা বুঝতে পারি না এক্সরেতে। তখন আমরা কি করি, আমরা একটা পদ্ধতি জানি যেটার নাম হচ্ছে সেম লিঙ্গুয়াল অপোজিট বাক্যাল, তাই না? সেম লিঙ্গুয়াল অপোজিট বাক্যাল মনে আছে না? এসএলওবি বলি আমরা যেটাকে টেকনিক। এই যে হরিজন্টাল অ্যাঙ্গুলেশনের মাধ্যমে আমরা এটা করি, তাই না? মনে আছে না? হরিজন্টাল অ্যাঙ্গুলেশন আমরা কি করি, 15 ডিগ্রি মেজিয়াল থেকে নিয়ে একটা এক্সরে করি বা 15 ডিগ্রি ডিস্টাল থেকে নিয়ে একটা এক্সরে করি, এবং তখন আমরা দেখব যে আমাদের এক্সরেতে লিঙ্গুয়াল যে ক্যানেলটা সেটা ওই আমি যে দিক দিয়ে রেডিয়েশনটা দিয়েছি সেই দিকে সরবে, আর বাক্যালটা অপোজিট দিকে সরবে, হ্যাঁ। তার মানে আমাদের হরিজন্টাল এই মুভমেন্টে আমরা কিন্তু বেশ কিছু সুবিধাও পাই, হ্যাঁ।
কিন্তু হরিজন্টাল মুভমেন্টের সময় আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যদি স্পেশালি ফর দ্য ডায়াগনস্টিক এক্সরে আমরা কিন্তু ওই যে কন্টাক্ট পয়েন্টকে মিস করলে তখন ওভারল্যাপিং ইমেজ আসবে। ওয়ার্কিং অ্যান্ড ইন্টারপ্রেটিভ না, ওই যে আমরা বললাম যে লেন্থ মেজারিং এক্সরে বা এরকম কিছু, এগুলো ঠিক আছে আমরা বলেছি, তোমাদের মনে আছে হয়তো কিছুটা। আচ্ছা, প্যারালালিং টেকনিক অবশ্যই বেটার, সবসময় আমরা বারবার বলছি কেন প্যারালালিং টেকনিক বেটার, কারণ এইটা মানে জিওমেট্রিক্যালি অ্যাকুরেট, মানে আমার দাঁতের যতটুকু সাইজ আমার এক্সের সাইজটাও সেরকমই হয়, হ্যাঁ, এবং সেটা ওকে সেটা কিন্তু দেখা যায় যে আমাদের আমি প্রথমত প্রশ্ন খুঁজছি, এখনো কোনো প্রশ্ন পাইনি। ওকে, আচ্ছা, আমাদের দাঁতের যে সাইজ সেই সাইজগুলো সেই সাইজটাকে রিপ্রেজেন্ট করে আমাদের রেডিওগ্রাফিক ইমেজ। ওকে, এবং দেখা যায় যে এটাতে আমাদের যে অ্যানাটমিক্যাল ইন্টারফেয়ারেন্স আছে বিভিন্ন রকম, তাই না, মনে আছে নিশ্চয়ই যে আমাদের ডিফারেন্ট অ্যানাটমিক্যাল স্ট্রাকচার লাইক জাইগোম্যাটিক আর্চ বা ম্যাক্সিলারি সাইনাসের ইনফেরিয়র বর্ডার, হ্যাঁ, এইসব কিন্তু ইন্টারফেয়ার করে খুব। যদি আমরা প্যারালালিং টেকনিকে করতে পারি এক্সরেটা, তাহলে এই ইন্টারফেয়ারেন্স কমে যায় অনেকটা। ওকে, এবং ইয়াতে প্যারালালিং টেকনিকে ভার্টিক্যাল এবং হরিজন্টাল অ্যাঙ্গুলেশন একই রকম, মানে এটা ডিটারমাইন্ড থাকে পিআইডি দিয়ে। ওই যে আমরা দেখিয়েছিলাম মনে আছে যে আমরা যে ডিভাইসটা ব্যবহার করছি সে তো পিআইডির সঙ্গে লেগেই আছে, তো পিআইডির সঙ্গে যখন লেগে থাকে তখন কিন্তু সে ওইটাকে মানে পারফেক্টলি মানে ওই অ্যাঙ্গুলেশনটাকে ওই ডিটেক্ট করে, হ্যাঁ, ওই একটা ডিটারমিনেন্ট ফর দ্য অ্যাঙ্গুলেশন, এবং এটা রিপ্রোডিউস করা যায়। সবাই তো একই পদ্ধতিতে করবে, প্যারালালিং টেকনিকে সবাই একই পদ্ধতিতে করবে, কাজেই এটা সহজেই এটাকে তুমি আমি এক্সট্রা করলাম আবার তুমি করলা, একই রকম আসবে ইমেজ। দ্যাট ইট ইজ মোর স্ট্যান্ডার্ডাইজ, হ্যাঁ, যেহেতু আমরা এটাকে বলছি যে অলমোস্ট অ্যাকুরেট ইমেজ, তো অলমোস্ট অ্যাকুরেট ইমেজের কারণে এটা কিন্তু রিসার্চ ওয়ার্কে বেশি কাজে লাগবে। অ্যাকুরেট রিসার্চ ওয়ার্কের জন্য যত বেশি অ্যাকুরেসি আমরা মেনটেন করতে পারি সেটাই তো ভালো, তাই না? আচ্ছা, ওই যে আমরা আঙ্গুল দিয়ে বাইসেক্টিং অ্যাঙ্গেলে পেশেন্টকে আঙ্গুল দিয়ে ছাপ দিয়ে বলি, তখন ওই পেশেন্টের আঙ্গুলের কিছু ছাপ এসে যেতে পারে, বা এবং সেটা ঝামেলা না বা ওইটার কারণে বেন্ড হয়ে যায় না ফিল্মটা কিছুটা, তখন কিন্তু অ্যাকুরেট ইমেজটা আসে না বাইসেক্টিং অ্যাঙ্গেলে। ওকে, ডিসঅ্যাডভান্টেজ কি প্যারালালিং টেকনিকে? প্যারালালিং টেকনিকের ডিসঅ্যাডভান্টেজও আমরা কিন্তু বলেছি এর মধ্যে, যে সেটা কি হয়, ও কিন্তু ঠিকঠাক মতো মানে সব জায়গায় দেয়া সম্ভব না। একটা পেশেন্টের মুখের ভেতরে তুমি রাবার ড্যাম দিয়েছো, হ্যাঁ, তারপরে আরো ইনস্ট্রুমেন্ট, এন্ডোডন্টিক ইনস্ট্রুমেন্ট দিয়েছো, এখন প্যারালালিং টেকনিকের জন্য আরেকটা হোল্ডিং ফিল্ম হোল্ডিং ডিভাইস ঢুকাবা, এটা একটু কঠিন হয়ে যায়, এটা একটু সমস্যা হয়ে যায়, স্পেশালি যদি কোনো পেশেন্টের ক্ষেত্রে মানে লকজা বা পার্শিয়াল লকজা থাকে, হ্যাঁ, তার জন্য এইসব ডিভাইস ইনসার্ট করা তো মোটামুটি অসম্ভব ব্যাপার, তাই না? আচ্ছা, এবং একটা লং কোণ দরকার হয়, সবসময় লং কোণ দরকার হয়, স্পেশাল ডিভাইস দরকার হয়, এটা স্বাভাবিক ব্যাপার, এগুলো ছাড়া তো তোমার প্যারালালিং টেকনিক সম্ভবই না। তো পার্থক্যগুলো কি বাইসেক্টিং অ্যাঙ্গেল টেকনিকে? বাইসেক্টিং অ্যাঙ্গেল টেকনিকে পার্থক্যটা হচ্ছে যে প্যারালালিং টেকনিকে পার্থক্য হচ্ছে যে বাইসেক্টিং অ্যাঙ্গেলে আমরা শর্ট কোণ ব্যবহার করি। শর্ট কোণ মানে কি? 8 ইঞ্চি, স্ট্যান্ডার্ড হচ্ছে 8 ইঞ্চি লং, আর লং কোণ মানে হচ্ছে 16 ইঞ্চি, ডাবল জাস্ট, হ্যাঁ। তো লং কোণ, শর্ট কোণ, কোণের কথা তো মনে আছে না? আসলে কিন্তু এগুলো কোণ শেপ থাকে না, এগুলো সিলিন্ড্রিক্যাল, বাট এটা আগে যেহেতু কোণ শেপ ব্যবহার করা হতো, পরবর্তীতে এটা পরিবর্তন করা হয়েছে। পরিবর্তন কেন করা হয়েছে? আমরা জানি যে কোণের ক্ষেত্রে স্ক্যাটার্ড রেডিয়েশন, আমরা একটু পরে করবো, স্ক্যাটার্ড রেডিয়েশনের সম্ভাবনাটা বেশি থাকে, এই জন্য পরবর্তীতে এটাকে সিলিন্ড্রিক্যাল করা হয়েছে, লিড প্রোটেকশন দেওয়া হয়েছে যাতে কিনা স্ক্যাটার্ড রেডিয়েশন এবং লিকেজ রেডিয়েশন লিকেজ গুলো কম হয় এই জন্য। ওকে, আচ্ছা, এখন এগুলো তো আমরা বুঝি নিশ্চয়ই, আমার মনে হয় তোমরা অ্যাট এ গ্লান্স এগুলো দেখে নাও, এই কথাগুলো আমরা বারবার বলেছি, হ্যাঁ, বারবার বলেছি। সো পার্থক্য নিশ্চয়ই তোমরা বলতে পারবা বাইসেক্টিং অ্যাঙ্গেল টেকনিক এন্ড প্যারালালিং টেকনিকের অ্যাঙ্গেল পার্থক্য। ওকে, বাইটুইং রেডিওগ্রাফ, another term, বাইটুইং মানে কি? যে কামড় দিয়ে একটা আমরা একই সঙ্গে আমরা সাধারণত সার্ভিক্যাল রিজিয়ন, অক্লুসাল টু সার্ভিক্যাল রিজিয়ন,
পর্যন্ত পোস্টেরিয়র দাঁতের ক্ষেত্রে আমরা এগুলো কিন্তু করি। এটা মানে একই সঙ্গে ম্যাক্সিলারি অ্যান্ড ম্যান্ডিবুলার দাঁত একটা ফিল্মে উইথ দ্য এরিয়াস অফ ক্রিস্টাল বোন, হ্যাঁ, একটা ফিল্মে আমরা কিন্তু নিয়ে আসতে পারছি। এবং এইটা কি করে, কিসের জন্য আমরা ব্যবহার করি? ইন্টারপ্রক্সিমাল ক্যারিজ দেখার জন্য আমরা খুব ব্যবহার করি। আমরা জানি যে ইন্টারপ্রক্সিমাল এরিয়া is the has got the almost highest susceptibility to caries, especially at the advanced ages. ওকে, কারণ হচ্ছে দুই দাঁতের মাঝখানে ফুড ইনফেকশন হয় এবং যদি ফুড ইনফেকশন হচ্ছে ক্যারিজের অন্যতম কারণ, প্রধান কারণ। তো সেই ক্ষেত্রে আমরা ইন্টারপ্রক্সিমাল ক্যারিজ দেখার জন্য এটা আসলে একটা মানে রেগুলার মানে চেক আপ রেডিওগ্রাফ, হ্যাঁ, এটা আমাদেরকে প্রত্যেক পেশেন্টের 6 মাস পর পর করা উচিত। যে একটা কয়েকটা এক্সরে করে আমরা, সেটা হচ্ছে অর্থোপেন্টোনোগ্রাম এবং আমাদের এই বাইটিং, হ্যাঁ, এগুলো খুব জরুরি। এটা কেন করতে চাই আমরা? প্রক্সিমাল ক্যারিজ বা একটা রেস্টোরেশন আছে, সেই রেস্টোরেশনের নিচে সেকেন্ডারি ক্যারিজ ডেভেলপ করেছে কিনা, হ্যাঁ, এবং পেরিওডন্টাল কন্ডিশনটা কিরকম আমরা পেরিওডন্সিয়াম সম্পর্কে জানি। আমরা জানি যে ক্রিস্টাল বোনের চেহারা রেডিওগ্রাফি কেমন, জানবো, সরি আমরা আরো জানবো, তোমরা নিশ্চয়ই জানো, তারপর আমি একটু মনে করে দেওয়ার জন্য তোমাদেরকে আরো কিছু ছবি দেখাবো, তাহলে তোমরা বুঝতে পারবা যে এগুলো কেন দরকার আমাদের। এই বাইটুইং রেডিওগ্রাফের মাধ্যমে আমরা এই স্ট্রাকচার গুলো দেখতে পাই। ক্রিস্টাল বোন লেভেলটা কোথায় গেছে, সেটা কি নর্মাল লেভেলে আছে নাকি নেমে গেছে। যেমন ধরো এই যে এই ছবিটাতে দেখো, এখানে ক্রিস্টাল বোনটা কিরকম আছে। ক্রিস্টাল বোনটা কিন্তু এইরকমই থাকে, ফ্ল্যাটেন থাকার কথা, শার্প অ্যাঙ্গেল ফর্ম করবে। পোস্টেরিয়রলি শার্প অ্যাঙ্গেল করবে হচ্ছে 2টা, আর অ্যান্টেরিয়রলি 1টা, হ্যাঁ। আচ্ছা, এটা একটু ডিসিশন হয়েছে, কিন্তু এখনো মানে খুব সিগনিফিকেন্ট ড্যামেজ নাই। আর এইটা প্যারালাল থাকবে, এটা দেখো এইদিকে কিন্তু নেমে গেছে কিছুটা। প্যারালাল থাকবে একটা ইমাজিনারি লাইন বিটুইন দ্য এন্ড অফ দ্য এনামেল ক্যাপ। আমরা এনামেল ক্যাপ চিনি কিন্তু না, এই যে এনামেল ক্যাপের এন্ড, এই দেখো এনামেল ক্যাপের এন্ড, এই এনামেল ক্যাপের এন্ডের বরাবর যদি আমরা একটা লাইন টানি, তাহলে অ্যালভিওলার ক্রেস্ট বা ক্রিস্টাল বোনের লেভেলটা থাকবে তার প্যারালাল, হ্যাঁ। যদি এখানে কিছু নেমে যায় বা ডিস্টরশন হয়, তাহলে আমরা বুঝবো যে পেরিওডন্টাল হেলথ ইজ পোর বা বিকাম থ্রেটেনিং। ওকে, ক্যালকুলাস ডিপোজিট দেখা যায় কিন্তু ক্যালকুলাসের এক্সরে আসে, হ্যাঁ। আর হাইট অফ দ্য পাল্প চেম্বার, পাল্প চেম্বারের হাইটটা দেখি কেন আমরা? কারণ আমরা জানি যে ডিফারেন্ট ইরিটেশনের কারণে আমাদের যে টার্সিয়ারি ডেন্টিন ফর্মেশন হয়, বা আমাদের এন্ডোডন্টিক করার সময় আমাদের হাইট অফ দ্য পাল্প চেম্বার, পাল্প হর্ন, এগুলো খুব ভালোভাবে জানতে হয়, হ্যাঁ। এই জন্য আমরা যখন এগুলো এক্সরের মাধ্যমে দেখতে পারবো, এক্সরের মাধ্যমে দেখে আমরা পরবর্তীতে আমাদের ট্রিটমেন্ট প্ল্যানটা পারফেক্টলি করতে পারি। ওকে, এই জন্য আমাদের অক্লুসাল ভিউ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, হ্যাঁ। সরি, বাইটিং অক্লুসাল সব এক্সট্রি ইম্পর্টেন্ট, বাইটিংটা এইসব কারণে ইম্পর্টেন্ট। ওকে, বাইটিং, এই দেখো বাইটিং এর কতগুলো আমরা রেডিওগ্রাফ দিয়েছি, অনেকগুলো না। বাইটিং এর ঝামেলা আছে, বাইটিং করার জন্য একটা আলাদা ডিভাইস ইউজ করতে হয়। আচ্ছা, এইরকম ডিভাইসও আছে বাম দিকের যে ছবিটা নিচে, এইরকম ডিভাইস যে আমরা কিন্তু ফিল্মের হোল্ডার, এই যে আমাদের যে পিআইডির সাথে যে হোল্ড করবে, সেটা সহ পাওয়া যায়। আচ্ছা, তোমার কাছে নাই এটা, এই সুন্দর ফিল্ম হোল্ডারটা নাই, ডিভাইসটা, তাহলে তুমি কি করবা? আচ্ছা, ও আমি একটা কোশ্চেন পেয়েছি, এসএলওবিটা আরেকবার বলবেন? অবশ্যই বলবো, অবশ্যই। আচ্ছা, বাইটুইং রেডিওগ্রাফে কিন্তু আমরা নিজেরাও একটা হার্ড পেপার দিয়ে এরকম একটা লুপের মতো করে ফেলতে পারি। দেখো, এটা কিন্তু খুব কঠিন না। তোমরা, আমি আশা করি বুঝতে পারছো, এটা তৈরি করা, এটা হলো তৈরি, বোঝা যাচ্ছে যে ম্যানুফ্যাকচারাররা তৈরি করে দিচ্ছে। কিন্তু তোমার কাছে যদি একটা হার্ড পেপার থাকে, ওই যে ওষুধ কোম্পানি আলারা কি জানি দেয় না, লিটারেচারে ওই শক্ত কাগজ দিয়ে লিটারেচার বানায়, তুমি এরকম করে যদি কাঁচি দিয়ে কেটে তারপরে কিন্তু এই ফিল্মের সাথে এরকম একটা লুপ করে, তারপরে একটা অংশ মানে এইরকম ভাবে বাড়তি থাকলো, যার উপরে পেশেন্ট কামড় দেবে, উপরে নিচে দাঁতের মাঝখানে এটা পড়লো, এবং ফিল্মটা দেখো, ফিল্মটা দাঁতের দিকেই রয়ে গেছে, এবং আমরা এদিক দিয়েই কিন্তু সেন্ট্রাল রেটা যাবে। অক্লুসাল টেকনিক, অক্লুসাল টেকনিক হলো আমরা পুরো অক্লুসাল সারফেসটা পাই না। অক্লুসাল সারফেসটা কিন্তু তার মানে এই না যে আমরা অক্লুসাল সারফেস দেখার জন্য কিন্তু অক্লুসাল টেকনিক করি না, হ্যাঁ। আমরা কি করি, অক্লুসাল রেডিওগ্রাফ একটা
মানে লার্জ সেকশন অফ দ্য ডেন্টাল আর্চকে, মানে দ্যাট ইজ almost the mandible or the maxillary, almost all the teeth, with the associated bony structure আমরা কিন্তু অক্লুশাল টেকনিকে পাই। ওকে, আচ্ছা, এটার ফিল্মটা একটু বড়, তোমাদের ওই ফিল্ম সাইজটা আমি দেখিয়েছিলাম যে অক্লুশাল ফিল্মটা একটু বড়, হ্যাঁ বড় সাইজ হয়। ওকে, সেই 4 নাম্বার সাইজ বলি আমরা এটাকে, বাচ্চাদের ক্ষেত্রে 2 নাম্বার আর বড়দের ক্ষেত্রে 4 নাম্বার। ওকে, তো এই এটা কি করে, পেশেন্ট কামড় দেয়, এটার নাম অক্লুশাল ফিল্ম কেন, কারণ পেশেন্ট অক্লুড করে তারপরে আমরা এক্সরেটা করি, এবং এটা 4 নাম্বার। হ্যাঁ ওকে, বাচ্চাদের ক্ষেত্রে 2 নাম্বার। এই যে দেখো ফিল্মটা কামড় দিয়ে আছে না, এবং ম্যাক্সিলার ক্ষেত্রে আমরা উপর দিক থেকে দিচ্ছি, আর হ্যাঁ ম্যান্ডিবলের ক্ষেত্রে আমরা নিচের দিক থেকে দিচ্ছি, তাই না, আমরা অক্লুশাল ভিউটা করার জন্য। Typically, the occlusal radiograph is especially useful in the following cases. Key case: locate roots and supporting structure এবং supporting unerupted দাঁতগুলো যেগুলা এবং impacted, যেগুলা আমাদের সাধারণত দেখা যায় যে উপরে দেখা যাচ্ছে না, এটা কোন পাশে আছে, কোন দিকে আছে, লিঙ্গুয়ালি আছে না বাক্কালি আছে, এইটা আমরা দেখার জন্য আমরা কিন্তু এই অক্লুশাল ভিউটা করতে পারি। ওকে, আচ্ছা, এবং ফরেন বডিজ, যদি দেখো আমাদের কিন্তু যে স্যালাইভারি ডাক্টে অনেক সময় ব্লক হয়ে যায়, ক্যালকুলাস ফর্মেশন হয়, এইসব কিন্তু আমরা এই সাবলিঙ্গুয়াল সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডে যদি ডাকগুলো বন্ধ হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই এক্সরেটা করে জানতে পারি যে এখানে কোনো স্টোন আছে কিনা। ওকে, demonstrate and evaluate the integrity of the anterior, medial and lateral outlines of the maxillary sinus. maxillary sinus টা কোথায় আছে, কতদূর নেমে আসছে। আমরা জানি যে একটা এক্সট্রাক্টেড টুথ সকেটের দিকে কিন্তু আমাদের এটা সাইনাসটা আস্তে আস্তে করে নিচের দিকে নেমে আসে, এবং কোন দিকে আমরা জানি যে এটা খুব ক্লোজ থাকে কোথায়, ম্যাক্সিলারি সেকেন্ড মোলারের বাক্কাল রুটের দিকে। আমরা এই জিনিসগুলো কিন্তু খুব পারফেক্টলি জানতে পারি অক্লুশাল ভিউর মাধ্যমে। ওকে, এটা আর কি করতে পারে, পেশেন্টের লিমিটেড ওপেনিং আছে, বড় মানে হা করতে পারছে না, যার ফলে আমি ফিল্ম কমপ্লিটলি ইন্ট্রাওরাল পেরিএপিক্যাল ফিল্ম প্লেস করতে পারছি না, হালকা একটু অল্প হা করতে পারে, ওই দিক দিয়ে তো আমি একটা ফ্ল্যাট করে কিন্তু আমরা একটা ফিল্ম ঢুকিয়ে দিয়ে তারপরে সেই এক্সরেটা করতে পারি। এবং ফ্র্যাকচার গুলো কোন দিকে, ফ্র্যাকচারটা হয়ে কোন দিকে সরে গেছে ম্যান্ডিবল বা ম্যাক্সিলা, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই এক্সরেটা করে আমরা দেখতে পাই যে এটা ফেশিয়ালি ইয়ে হয়েছে নাকি লিঙ্গুয়ালি সরে গেছে, এগুলো আমরা দেখতে পাই। এবং আমরা কিছু অকাল ডিজিজ দেখতে পাই যেগুলো, এবং সেগুলো কিন্তু এর মাধ্যমে আমরা যখন একটা এক্সরে করি, ওই এক্সরের মধ্যে একটা বড় সড়ো ইনফরমেশন থাকে, পেরিএপিক্যাল ভিউ চাইতে যেহেতু ফিল্মটা বড় এবং ওয়াইড এরিয়া কভার করে, কাজেই আমরা অনেক অকাল মানে যেটা আমরা বুঝতে পারছি না, দেখতে পারছি না, সেরকম ডিজিজগুলো আমরা খুঁজে পেতে পারি। প্যানোরামিক ইমেজ, এটা হলো এক্সট্রাওরাল, এতক্ষণ আমরা ইন্ট্রাওরাল কথা বললাম, এবার হলো এক্সট্রাওরাল। না, প্যানোরামিক ইমেজ কিন্তু নাওয়াইডেজ ভেরি এসেনশিয়াল টুল হয়ে গেছে, না, এটাকে আমরা ওপিজি বলি। ওপিজি দেখো একসঙ্গে আমরা কিন্তু both the mandibular and maxillary teeth and the associated structure with a large consideration আমরা কিন্তু পেয়ে যাচ্ছি, এবং at a glance আমরা মানে পেশেন্টকেও এডুকেটেড করতে পারি যে দেখেন আপনার এই আছে, এই দাঁতের অবস্থা, এগুলো কিন্তু আমরা সবকিছু দেখাতে পারি। সো প্যানোরামিক ইমেজিং এখন ভেরি মাচ ইম্পর্টেন্ট, কারণ পেশেন্ট এডুকেশনের জন্য, পেশেন্টকে বোঝানোর জন্য এই এক্সরেটা ইন্ডিভিজুয়াল পেশেন্টের ক্ষেত্রে রেগুলার বেসিসে করা উচিত। কি করে সে, ব্রড কভারেজ অফ দ্য ফেশিয়াল বোনস এন্ড টিথ, একদম পুরোপুরি আমাদেরকে দেখাচ্ছে, এবং অল্প রেডিয়েশন, একটা রেডিয়েশনেই সে পুরা আমরা মুখ পেয়ে যাচ্ছি। তো আমাদের যদি ইন্ডিভিজুয়াল এক্সরে করতে হতো, আলাদা আলাদা করে পেরিএপিক্যাল ভিউ করতে হতো, তাহলে পেশেন্টকে অনেক বেশি এক্সপোজার পেতে হতো, এবং
পেশেন্টকে এক্সামিনেশনের জন্য খুবই কনভেনিয়েন্স। আমরা প্রথমে যদি এক্সরেটা দেখে তারপরে পেশেন্টের দাঁতের দিকে দেখলেই আমরা দেখতে পাই যে এটা অনেক কিছু ইনফরমেশন আমাকে খুব সহজে দিয়ে দিচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে পেশেন্ট মুখ খুলতে পারে না, আমরা এটা নিয়ে বারবার কথা বলছি না, টিএমডিএস এর কারণে, লক যাওয়ার কারণে পেশেন্টের বড় ওয়াইড ওপেনিং হয় না, তখন আমাদেরকে এক্সরে গুলো করা। তারপরে মাল্টিপল ক্যারিয়ার্স, যে যাদের ক্ষেত্রে অনেকগুলো ক্যারিজ আছে, দুই পাশে অনেকগুলো এক্সপোজার দিতে হবে, তার চেয়ে একটা এক্সরেতে কিন্তু আমরা অনেক কিছু রিড করতে পারি ইনফরমেশন। আর কম সময়ে মাত্র 3 থেকে 4 মিনিটে আমরা কিন্তু একেবারে পুরো মুখের ইমেজটা পেয়ে যাচ্ছি। হ্যাঁ, এটা কিন্তু ডেভেলপমেন্ট সহ একদম খুব সহজে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। এবং পেশেন্ট কিন্তু আমরা যখনই আমাদের ভিউ বক্সে এই ফিল্মটা দিব, পেশেন্টকে কিন্তু আমি দেখাতে পারবো এই যে আপনার বাম দিকের দাঁত, এই যে আপনার ডান দিকের দাঁত, এই যে আপনার উপরের দাঁত, এই যে আপনার নিচের দাঁত, এবং আপনার কোন দাঁতে কি সমস্যা আছে, এগুলো আমরা কিন্তু পেশেন্টকে ওই যে এডুকেশন। আচ্ছা, একজন প্রশ্ন করেছে যে স্যার অক্লুসাল রেডিওগ্রাফ এর ফিল্মের শেপ কি স্ট্রেইট হয় নাকি টুথ আর্চের শেপে হয়? না, স্ট্রেইট হয়, অবশ্যই স্ট্রেইট হয়। টুথ আর্চের মতো হয় না, টুথ আর্চের মতো হয় না, কারণ টুথ আর্চের মতো করলে তো মানে তোমার ফিল্মের মধ্যে যেই মানে ইয়াগুলো হবে, কি বলে এটাকে, স্ট্রাকচার গুলো হবে, সেটা তোমার অরিজিনাল ইমেজকে মিসলিড করতে পারে, ঠিক মতো হয়তো বুঝতে পারবে না ওই জায়গাটায়। তো এরকম কোন টুথ স্ট্রাকচারের, টুথ অক্লুসাল প্লেনের মতো, অক্লুসাল প্লেন ইজ ভেরি কমপ্লিকেটেড অ্যানাটমিক্যাল স্ট্রাকচারস না, তো ওই জায়গাটায় ওই রকম শেপে তো আসলে বানানো সম্ভব না। আর এক একজন মানুষের অক্লুসাল প্লেন তো এক এক রকম, হ্যাঁ, বুঝে গেছে? তো কাজেই এটা স্ট্রেটই হয়, হ্যাঁ, স্ট্রেট। ওকে, ডিসঅ্যাডভান্টেজ কি তাহলে ওপিজি? সেটা হচ্ছে যে রেজুলেশন অত ভালো না। আমরা বারবার বলেছি প্যারালালিং টেকনিকে ইন্ট্রাওরাল রেডিওগ্রাফ সবচেয়ে ভালো শার্প ডিটেইলস দেয়। বাইটুইং রেডিওগ্রাফ ইন্টারপ্রক্সিমালের ক্ষেত্রে এবং ক্রেস্টাল বোন অ্যান্ড দ্য সার্ভাইকাল স্ট্রাকচারস রিডের ক্ষেত্রে সবচেয়ে ভালো দেয়। এইগুলো অবশ্যই ঠিক। অক্লুসাল ভিউর ক্ষেত্রে কি করি আমরা, ওই যে আমাদের কিছু স্ট্রাকচার, যেটা কোন আমরা যখন কনফিউজড হয়ে যাই যে আমার ফ্র্যাকচার লাইনটা কোন দিকে, আমার ইম্প্যাক্টেড দাঁতটা লিঙ্গুয়ালি বেশি না বাক্কালি বেশি, এগুলো আমাদের রিড করার জন্য অক্লুসাল ভিউটা ভালো কাজ করে। ওকে, কিন্তু আমরা ওপিজিতে দেখলাম সবই পাচ্ছি আমরা একটা ফিল্মের মধ্যে, কিন্তু অত পারফেক্টলি রেজুলেশনটা আমরা পাই না এটার ক্ষেত্রে, এবং খুব শার্প ডিটেলস গুলো পাওয়া যায় না, বিকজ এটা তো একটু মানে ম্যাগনিফাইড, একটু বড় সড়ো হয়ে যায়। ওকে, আর কি সুপার ইম্পোজিশন অফ দ্য রিয়েল অথবা ডাবল ইমেজ হয়। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে ওই যে আমরা যেটা এটা ঘুরায় নিচে সুপার ইম্পোজিশন হয়, স্পেশালি প্রিমোলার রিজনের এক্সট্রাটা ইমেজটা আমরা এই ওপিজিতে ভালো পাই না, তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো এর মধ্যে। ওকে, এবং মানে এইটা দেখা যায় যে এটা অনলি অবজেক্টস ইন ফোকাল ট্রাফ আর সিন ক্লিয়ারলি, দেখা যায় যে আমাদের শুধুমাত্র মাঝখানে যে স্ট্রাকচার গুলো, এগুলা খুব বেশি ভালো দেখা যায়, আর খুব বেশি শার্প ডিটেলস আমরা পাই না। ডিস্টরশন অফ ইমেজ হয়, এবং একটা ওই যে বলবেন ম্যাগনিফিকেশন, এবং আমরা পিছনে আমরা কঠিন ভাবে বুঝতে পারি না, অত পারফেক্টলি শার্প ডিটেলসে যেতে পারি না। ওকে, তাহলে আমাদের আমরা কোন টাইপের এতগুলো রেডিওগ্রাফের কথা বললাম শুনলাম, হ্যাঁ, এগুলো আমরা কোনটার ক্ষেত্রে কোন রেডিওগ্রাফ আমরা ইউজ করি? আমরা পেরিএপিক্যাল রেডিওগ্রাফ কি দেখতে ইউজ করি? ক্যারিস, ডেন্টাল ক্যারিস। ফার্স্ট থিং ডেন্টাল ক্যারিস, অবশ্যই ডেন্টাল ক্যারিস এর জন্য আমাদের একদম শার্প এক্সটেন্ট অফ দ্য ক্যারিস। আমরা জানি যে ক্যারিস অলওয়েজ একটা ওয়েল ডিফাইন্ড মার্জিন শো করে, রাইট? তো ওয়েল ডিফাইন্ড মার্জিন যখন শো করে, তখন আমাদের ক্ষেত্রে যেটা আমাদের ডেন্টাল ক্যারিজে ওয়েল ডিফাইন্ড মার্জিন যেই এক্সট্রাতে পাবো, তার মানে হচ্ছে পেরিএপিক্যাল, সেটাই আমরা করব। পেরিওডন্টাল ডিজিজ, যেটা পেরিওডন্টাল ডিজিজ গুলো আমরা পেরিএপিক্যাল ইয়াতে পাই, যেহেতু টোটাল দাঁতের সারাউন্ডিং স্ট্রাকচার গুলো সবচেয়ে শার্প ডিটেইলস দিতেছে। এবং অকাল ডিজিজ, সেটা আমরা ধরো একটা রিজর্পশন হয়েছে, আমরা যেটা বাইরে থেকে দেখতে পাচ্ছি না, সেটা হচ্ছে তোমার ইন্টারনাল রিজর্পশন, অথবা রুট রিজর্পশন, এক্সটার্নাল সারফেস রিজর্পশন। হ্যাঁ, এইগুলো যদি
হয়, এগুলো কিন্তু বাইরে থেকে বোঝা যায় না, তাই না? সেই ক্ষেত্রে আমরা কিন্তু পেরিএপিক্যাল রেডিওগ্রাফির মধ্যে খুব সুন্দরভাবে এটা জানতে পারি। বাইটিং আমরা বললাম একটু আগে যে ক্যারিস পেরিওডন্টাল বোন লেভেল ঠিকঠাক আছে কিনা এগুলো আমরা দেখতে পাই। আর যে ফুল মাউথ যেটা না আমাদের যেটা অক্লুশাল সেগুলোতে আমরা এগুলো দেখতে পাই, ডেন্টাল অ্যানোমালিস গুলো যে ইম্প্যাক্টেড দাঁত আছে কিনা, বা লাইন মিস করে ম্যালাক্লুশনে আসছে কিনা, হ্যাঁ ক্রাউডিং আছে কিনা এইসব দেখতে পাই ফুল মাউথ এক্সরেতে। আর অক্লুশালে আমরা এগুলো দেখতে পাই, ঠিক আছে? অক্লুশালে আমরা আরো বাকি কি দেখতে পাই, ওই যে স্যালাইভারি স্টোনস, হ্যাঁ স্যালাইভারি স্টোনস গুলো, এবং জটা কোন দিয়ে এক্সপানশন হয়েছে কি হচ্ছে না, শ্রিঙ্ক হয়েছে কিনা, জয় শ্রিঙ্কেজ আছে কিনা, এগুলো আমরা অক্লুশাল ভিউতে দেখতে পাই। আর অকাল ডিজিজ তো আমরা সব এক্সরেতে দেখতে পাই। প্যানোরামিক এক্সট্রাওরাল রেডিওগ্রাফে আমরা কি দেখতে পাই, ডেন্টাল অ্যানোমালিস, হ্যাঁ যে এই দাঁত নাই, ওই দাঁত কাত হয়ে গেছে, ওই দাঁত সোজা নাই, এইসব দেখতে পাই আমরা। একটা কোন থার্ড মোলার গুলো বা ক্যানাইন ইম্প্যাক্টেড আছে কিনা সেগুলো দেখতে পাই। ওকে, আচ্ছা তারপরে হলো ওকে, আচ্ছা আর আর কি পেরিডন্টাল ডিজিজ গুলো দেখতে পাই আমরা, কত পেরিডন্সিয়ামে রিসিশন হয়েছে কিনা, হ্যাঁ এগুলা পেরিএপিক্যালি কোনো সিস্ট আছে কিনা, গ্রানুলোমা আছে কিনা, পালপাল অরিজিন কোন রকম কোন সমস্যা আছে কিনা। টিএম জয়েন্ট দেখতে পাই আমরা। টিএম জয়েন্টের আমরা জানি যে টিএম জয়েন্টের যে অ্যালাইনমেন্ট আছে সেই অ্যালাইনমেন্টে কোনো সমস্যা হলে আমরা কিন্তু দেখতে পাই, হ্যাঁ বা ওইখানে কোন রকম যদি কোন রকম কোন রেস্ট্রিকশন অ্যানোমালিস ফরমেশন হয়, হ্যাঁ সেগুলো কিন্তু আমরা দেখতে পাই। ডিক্যালসিফিকেশন স্টেট গুলো দেখতে পাই। ওকে, সিবিসিটি, সিবিসিটি মানে কি, কম্পিউটেড টোমোগ্রাফি না, কোন বিম কম্পিউটেড টোমোগ্রাফি। কোন বিম মানে কি, যেতে মানে একদম স্পেসিফিক ছোট এরিয়ার যেই টোমোগ্রাফি সিটি স্ক্যানটা করা হয় সেটাকে বলা হয় কোন বিম টোমোগ্রাফি, কম্পিউটেড টোমোগ্রাফি। ওকে, তো এটা আমরা কি করি, আমরা কেন ইউজ করি, আমরা যদি ইমপ্ল্যান্ট করতে যাই, আমরা জানি ইমপ্ল্যান্টের ক্ষেত্রে আমাদের খুব ভালো মাপযোগ দরকার হয়, হ্যাঁ এবং ইমপ্ল্যান্টের ক্ষেত্রে বোন সাপোর্ট সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, এবং সেখানে ইনফেকশন ফ্রি হেলদি বোন সাপোর্ট খুব বেশি জরুরি। সেই জন্য আমরা দেখতে পাই টিএম জয়েন্টটা দেখতে পাই, এবং খুব পারফেক্টলি দেখতে হয় যে ওই বোনটা পারফেক্ট কতটুকু অ্যাকুরেট ইয়াতে আছে, পজিশনে আছে, টু প্লেসে কম্পিউটার টোমোগ্রাফি। আচ্ছা আর হচ্ছে, আচ্ছা এখানে যদি কেউ অ্যাক্সিসের কেউ আমাকে শুনতে থাকেন, আপনারা কেউ আমাকে একটা এসএমএস বা মেসেঞ্জারে জানাবেন যে সময়, আমার সময় জ্ঞান একটু খারাপ, ভালো না, তো সময় শেষের দিকে আমাকে একটু জানেন, তাহলে আমি দ্রুত শেষ করব। ওকে, আচ্ছা এগুলো আমরা জানি, একটু এগিয়ে যাই। তো এত ভালো রেডিওগ্রাফের আবার ডিসঅ্যাডভান্টেজ কি? নিশ্চয়ই ডিসঅ্যাডভান্টেজ কিছু আছে। সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ হলো এইটা যে আমাদের যে অবজেক্ট দাঁত বা অন্যান্য স্ট্রাকচার সেগুলো হলো 3 ডাইমেনশনাল অবজেক্ট স্ট্রাকচার না, 3 ডাইমেনশনাল, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে। কিন্তু আমরা যে রেডিওগ্রাফ দেখি সেটা হচ্ছে 2 ডাইমেনশনাল, হ্যাঁ এটা হচ্ছে একদমই শুধুমাত্র মানে দৈর্ঘ্য আর প্রস্থ এই দুটোই আমাদেরকে দেয়, কাজেই ইরর তো হবেই কিছু, হ্যাঁ অ্যাকুরেট ইমেজ তো আর আমরা পাচ্ছি না। আচ্ছা, এবং এক্সরে আমাদেরকে কিন্তু ফাইনাল এক্সরে দেখে কখনো ডায়াগনোসিস করবা না, কখনো এক্সরে একটা মানে জাস্ট একটা এইড, একটা একটা মানে তোমাকে একটু হেল্প করবে। তুমি তুমি অবশ্যই দেখবা যে এক্সরে ছাড়াও কিন্তু আমরা অনেক ডায়াগনোসিস করে ফেলতে পারি, অবশ্যই করে ফেলতে পারি। যেমন তুমি পালপাইটিসের ডায়াগনোসিস করতে কি এক্সরে লাগে? এক্সরে হচ্ছে লাস্ট রিসোর্ট। আমি আরেকবার বলেছিলাম যে অনেক সময় আমরা কিন্তু পালপাইটিসের ডায়াগনোসিস করার পরে আমাদের মেডিকো লিগ্যাল কজের কারণে শুধুমাত্র প্রি অপারেটিভ এক্সরে করি, যে আমি যে এটা রুট ক্যানাল করেছিলাম আই হ্যাভ গট দা এভিডেন্স, হ্যাঁ এই এভিডেন্সটা রাখার জন্য আমি যে এই কারণে আমি রুট ক্যানাল করেছিলাম, এইটা আমাকে যদি পেশেন্ট আমার নামে মামলা করে দেয় কখনো, এটা কিন্তু আমাদের দেশে কম হয়, আমি আশা করবো এটা যেন বেশি হয় আমাদের দেশেও, কিন্তু উন্নত দেশগুলোতে খুব বেশি হয় যে কোনো পেশেন্ট যদি মানে সন্দেহ হয় যে আমি কোনো ভুল ট্রিটমেন্ট করেছি, সে কিন্তু সঙ্গে সঙ্গে আমার নামে সু করে দিতে পারে। আমাদের দেশে এখন ওই সিস্টেমটা গ্রো করে নাই আনফরচুনেটলি, যার ফলে আমরা প্রচুর ম্যাল ট্রিটমেন্ট করে বেঁচে যাই। ম্যাল ট্রিটমেন্ট করাটা খুব অন্যায়, আমরা ম্যাল ট্রিটমেন্ট করার জন্য তো এত পড়াশোনা করছি না নিশ্চয়ই, তাই না? ওকে, তারপরে কি
আমাদের কি করতে হবে যে এটা আমাদেরকে জাস্ট একটা এইড, একটা মানে সাপোর্টিং টুল হিসেবে ব্যবহার করব। Buccolingual dimension cannot be assessed in the intraoral periapical view. অবশ্যই না, তাই না? আমাদের জানি যে আমরা এটা যাচ্ছি তো ফেসিয়ালিঙ্গুয়াল বা বাকোলিঙ্গুয়াল ওয়েতে। এখন ধরো তোমার বাক্কালি একটা ক্যারিজ আছে, এক্সরেতে তুমি বুঝবা না যে এই ক্যারিজটা বাক্কালি হয়েছে নাকি লিঙ্গুয়ালি, না? আবার তার মাঝখানে যদি তোমার পাল্প চেম্বার পড়ে যায় সেই ক্ষেত্রে তো আরো সমস্যা। সেটা কি হবে যে দেখা যাবে যে পাল্প চেম্বারের রেডিওলুসেন্সি আর তোমার ক্যারিজের রেডিওলুসেন্সি সেম হয়ে গেছে, একাকার হয়ে গেছে, যার ফলে আমরা দেখতে পাবো না কিন্তু ওইটা। তারপরে ধরো আরেকটা যদি দেখা যাচ্ছে যে বাক্কালি একটা রেস্টোরেশন আছে যেটা হলো বেশ রেডিওপেক, আমরা এটা করব যে কোনটা রেডিওপেক কোনটা রেডিওলুসেন্ট হয়। তো যদি দেখা যায় যে বাক্কালি একটা রেডিওপেক স্ট্রাকচার আছে, সেইটা তোমার ওই লিঙ্গুয়ালি যদি একটা ক্যারিজ থাকে সেটাকে হাইড করে ফেলবে, সুপার ইম্পোজ করবে। তো দ্যাট বাকোলিঙ্গুয়াল ডাইমেনশন আমরা কিন্তু এই রেডিওগ্রাফে মোটেই ভালো পাই না। ব্যাকটেরিয়াল স্ট্যাটাস তো পাওয়ার প্রশ্নই আসে না, ব্যাকটেরিয়া কি আর এক্সরেতে আসে? ওকে। আর হচ্ছে আর একটা জিনিস আছে যে ধরো আমার যখন একটা ইনফ্লামেশন হয়েছে, ক্রনিক ইনফ্লামেশন হয়েছে, একটা ক্রনিক ইনফ্লামেটরি স্টেজে একটা পেশেন্ট আসছে যার ফলে তার প্রচুর বোন লস হয়েছে, আমরা পেরিরেডিকুলার সারফেসে আমরা রেডিওলুসেন্সি পেয়েছিলাম। হ্যাঁ, আচ্ছা, এখন রেডিওলুসেন্সি আমি প্রি অপারেটিভ রেডিওগ্রাফে দেখেছি এবং দেখে আমি ডিটারমাইন করেছি, আমরা ডায়াগনোসিস করেছি যে এটা একটা মানে পেরিরেডিকুলার প্যাথোসিস অফ পালপাল অরিজিন। আচ্ছা, তাহলে তারপরে ট্রিটমেন্ট প্ল্যান কি? আমার রুট ক্যানাল ট্রিটমেন্ট, না? রুট ক্যানাল করেছি। এখন রুট ক্যানাল করার পরে আমি মানে বুঝতে পারবো না যে এটা কি আসলে বাড়ছে না কমছে বেশ কিছুদিন, তাই না? প্রথম দিকে বুঝতে পারবো না যে বাড়ছে না কমছে। আচ্ছা, তারপরে হলো যে বাড়ার মানে অথবা আমি কোনো ইন্টারফেয়ার করি নাই, এমনিতেই আমি একটা ক্রনিক ইনফ্লামেটরি রিলেশন দেখলাম যে সেটা একা একাই সেরে গেছে কিছুটা। হ্যাঁ, এখন এইটা কিন্তু আমাদের এই রেডিওগ্রাফি অত ভালো বোঝা যায় না যে এটা কি মানে এটা মানে ডিফারেন্সিয়েট করা যায় না যে এটা কি খারাপের দিকে যাচ্ছে, মানে হিল ফাইব্রাস স্কার টিস্যু নাকি প্যাথোলজিক্যাল টিস্যু। হ্যাঁ, এই জন্য এটা একটু সমস্যা করে। ওকে ওকে, এবং lesions of medullary bone and undetected in the radiograph till there is substantial bone loss অনেক সময় হয় এবং সেই ক্ষেত্রে আমাদের দেখা যায় যে কর্টিক্যাল বোন। ওকে, আমরা আরেকটা জিনিস রেডিওগ্রাফে আমরা কিন্তু অ্যাট লিস্ট যদি 6.6% মিনারেল লস না হয়, ক্যালসিফিক টিস্যু ক্যালসিফাইড টিস্যু যদি লস না হয়, রেডিওগ্রাফি কিছুই শো করে না। হ্যাঁ, সো আমরা কিন্তু তার মানে প্রাইমারিলি আমরা একটা বোন লস বা একটা ডেভেলপিং প্যাথোলজিকে আমরা প্রাইমারিলি কিন্তু সেটা দেখতে পাইনি। এবং আমরা জানি যে এটা টেকনিক সেন্সিটিভ, আমরা বলেছি যে খুব সাবধানে আমাদেরকে 5টা স্টেজে এটা ডেভেলপ, আমাদের পারফেক্ট অ্যাঙ্গুলেশন ম্যানেজ করতে হয়, তারপরে ফিল্ম প্লেসমেন্টটা পারফেক্ট হতে হয়, তারপরে আমাদের এক্সপোজার রেডিয়েশন ডোজ এক্সপোজার টাইম এই সব কিছু কিন্তু পারফেক্টলি করতে হয়। যদি কোনো জায়গায় কোনো ঝামেলা আমি করি তাহলে কিন্তু আমার রেডিওগ্রাফটা ধ্বংস হয়ে যাবে। ধ্বংস মানে কি বলবো এটাকে, যে মানে এটা পারফেক্ট ইমেজটা আমি পাবো না। ঠিক আছে, ওকে। ওভার এক্সপোজার অবশ্যই খারাপ। আমরা বারবার বলেছি যে যদি আমরা বারবার এক্সরে করি তাহলে পেশেন্টের আমরা জানি যে এটা টিস্যু মানে ইয়া করে, টিস্যু ইরিটেশন করে, সেল ডেথ করে, হ্যাঁ, এগুলা সো দ্যাট ইভেন আরো বড় বড় সমস্যাগুলো করে আপ টু ক্যান্সার। সো আমাদের জানি যে যে কথাটি আমরা আগাচ্ছি যে আমাদের প্রোটেকশন নিতে হবে। প্রোটেকশন কেন? আমরা জানি যে অল আয়োনাইজিং রেডিয়েশনস লাইক এক্স-রে আর হার্মফুল। হ্যাঁ, এবং সেটা কি করে? বায়োলজিক্যাল চেঞ্জ ইন লিভিং সেলস, সেল ডেথ করতে পারে বা সেটাকে আমরা যে জানি যে ক্যান্সার কেন হয়, কারণ ক্যান্সার লিভিং সেলের আমাদের মরফোলজিক্যাল চেঞ্জেস করে দেয়। ওকে, তো সেই রকম কিছু কিন্তু আমাদের এই রেডিয়েশনের কারণে হয়। ওকে, আমাদের এই জন্য খুব সাবধান থাকতে হবে, সাবধান থাকতে হবে। এবং আমরা কি করব? ফার্স্ট অফ অল দ্য প্রোটেকশন মেজার শুড বি
maintain the cardinal principle that is called LRA, as low as reasonable. যত কম রেডিয়েশনে আমরা আমাদের একটা যেটা আমরা চাচ্ছি, যে ইমেজটা চাচ্ছি সেই ইমেজটা পেতে পারি, আমরা সেই ইয়াটাই ইউজ করব। ঠিক আছে, তো আমাদের এই যে রেডিওলজি যে রেডিয়েশনটা, এটা কোত্থেকে আসে? এটা কিন্তু শুধুমাত্র আমাদের ওই যে তুমি এক্সরে করলা, আমরা আগে বলেছিলাম যে এই রেডিয়েশনটা হচ্ছে কিভাবে যায়, আমাদের রনজেন সাহেব যে এক্সরে আবিষ্কার করেছেন সেটা স্ট্রেট লাইনে যায়, কিন্তু স্ট্রেট লাইনে তো যায় ভালো কথা, সেইটাই হলো প্রাইমারি সোর্স, হচ্ছে প্রাইমারি সোর্স অফ রেডিয়েশন। কিন্তু এছাড়াও কিছু সোর্স আছে, লাইক স্ক্যাটার্ড আউট। আমরা জানি যে কোনো ধরনের রেডিয়েশন, যে কোনো ধরনের রে, যে কোনো টিস্যুতে, যে কোনো সারফেসে কিছু হলেও আমাদের কি করে, প্রতিফলিত করে না, মানে স্ক্যাটার করে, তাই না? তোমার একটা জায়গায় একটা যে কোনো একটা তুমি আলো ফেলো, দেখো এটা মানে প্রতিফলন হচ্ছে না? তো এবং এইটা কি হয়, ওকে, এটা কি হয় যে তোমার যে রেডিয়েশনটা যে টিস্যুর উপরে ফেলছি আমরা, হার্ড টিস্যু, সফট টিস্যু, সবাই কিন্তু কিছু মাত্রায় হলেও আমাদের এই রেডিয়েশনকে রিফ্লেক্ট করে এবং সেইখান থেকে এই রেডিয়েশনটা স্ক্যাটার্ড হয়। তাইলে তার মানে হচ্ছে কি, যে তুমি ভাবতেছো যে তুমি এক্সরেটা দিছো, সে তো ওইখানে আমার ফিল্মের ভেতরে লিঙ্গুয়াল সারফেসে যে লিড ফয়েল আছে সেইখানেই শেষ হয়ে যাচ্ছে, কিন্তু না, ও কিন্তু তার সেই পর্যন্ত যাওয়ার আগেই যেসব স্ট্রাকচার ভেদ করে যাচ্ছে বা যেসব স্ট্রাকচারের উপরে পড়ছে সেখান থেকে কিন্তু কিছুটা হলে স্ক্যাটার্ড হবে এবং সেটা কিন্তু আমাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারে। আর হচ্ছে লিকেজ হচ্ছে যে লিকেজ আর স্ট্রে রেডিয়েশন বলে এটাকে। এটা হলো এক্সট্রা টিউব হেড থেকে আমাদের এক্সরে যেভাবে আচ্ছা, আমি স্নেহার একটা ইয়া দেখছি, আমার কি সময় শেষ হয়ে যাচ্ছে? 10 মিনিট মাত্র? আচ্ছা ঠিক আছে, আমি একটু দ্রুত যাই। ওকে, তাহলে কি হচ্ছে যে আমাদের এখানে যে আমাদের টিউবটা, আমরা একটু আগে বলেছি যে যদি মনে থাকে তোমাদের, সেটা হচ্ছে যে আমাদের যে কোন শেপটা ছিল, সেই কোন শেপের কারণে এই স্ট্রে রেডিয়েশনটা বেশি হতো, লিকেজটা বেশি হতো। এই জন্য এখন কি করা হয়েছে যে টোটাল টিউবটা, এই এক্সরে যে টিউবটা থাকে এটা লিড প্রোটেক্টেড করে রেখেছে যাতে এই লিকেজটা কম হয়, এবং এই জন্য আমাদেরকে শেপটা চেঞ্জ করে সিলিন্ড্রিক্যাল করা হয়েছে। ওকে, সো তারপরেও কিন্তু হয়, এবং আমার মেশিনে যদি কোনো রকম টেকনিক্যাল ফল্ট থাকে তাহলে এই রেডিয়েশনের চান্স বেড়ে যায়। তো আমাদের এক্সরে মেশিনগুলো রেগুলার, আমাদের কিন্তু স্পেশালিস্ট যারা আছে, এই টেকনিশিয়ান, টেকনিক্যাল হ্যান্ডস, তাদেরকে দিয়ে পরীক্ষা করা হতে হবে যে আমাদের এই রেডিয়েশন গুলো কেমন হচ্ছে। এবং আমরা জানি যে আমাদেরকে অবশ্যই সাফিসিয়েন্ট প্রোটেকশন নিয়ে তারপরে আমাদের কিন্তু এক্সরে করতে হবে। শুধু এই প্রোটেকশন কার জন্য দরকার? নট অনলি ফর ইউ, পেশেন্টের জন্য দরকার, অপারেটরের জন্য দরকার, এবং আমাদের এনভায়রনমেন্টের জন্য দরকার। কারণ আমার এনভায়রনমেন্ট এর কোনো ক্ষতি করার রাইট কিন্তু আমার নাই, এবং আমার যদি এনভায়রনমেন্টাল এই ম্যানেজমেন্ট আমি যদি ঠিক মতো না করতে পারি, তাহলে কিন্তু আশেপাশের লোকজন, ইভেন দেয়ালের ওই পাশের একটা লোকও কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে যদি তোমার দেয়াল যথেষ্ট পরিমাণ প্রোটেক্টেড না থাকে। আমরা কিভাবে প্রোটেকশন হবে এই কথাগুলো আজকে অবশ্যই বলবো। ওকে, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু অবশ্যই লিড আমরা জানি যে লিডে অ্যাকসেপ্ট ভেদ করতে পারে না রেডিয়েশনটা, এবং লিডে যে থেমে যায়, সো দ্যাট আমরা লিড প্রোটেক্টেড একটা সারফেস তৈরি করব আমাদের এক্সরে রুমে। আমরা যেখানে এক্সরে করব সেই জায়গার চারপাশের দেয়ালও যদি আমরা লিড প্রোটেক্টেড করে ফেলতে পারি, এবং আমাদের ড্রেসেস, আমাদের পেশেন্টের অন্যান্য স্পেশালি থাইরয়েড গ্ল্যান্ডটা আমাদের এরিয়াতে, তাই না? তো এইগুলো যেন আমরা পারফেক্টলি প্রোটেক্ট করতে পারি। লিড প্রোটেক্টিভ বিভিন্ন রকম কলার পাওয়া যায়, আমরা দেখাচ্ছি সেগুলো দিয়ে আমাদের কিন্তু প্রোটেকশন দিতে হবে। তাহলে প্রোটেকশন কার জন্য দরকার? অপারেটরের জন্য দরকার সবচেয়ে আগে, কারণ সে তো রেগুলার করছে। একজন পেশেন্ট হয়তো জীবনে বা বছরে একটা দুইটা বা 10টা 12টা এক্সপোজার পাচ্ছে, কিন্তু একজন অপারেটর তো প্রতিদিনই অসংখ্য এক্সপোজার পাচ্ছে। সে যদি যথেষ্ট প্রোটেক্টেড না থাকে তাহলে তার জন্য বড় ধরনের সমস্যা তৈরি হয়ে যেতে পারে। ওকে, আর পেশেন্টের জন্য অবশ্যই, এবং এনভায়রনমেন্টের জন্য, যেটা আমরা বলবো। তাহলে প্রোটেকশন, অপারেটরের জন্য আমরা কি কি প্রোটেকশন দিব?
প্রথম ওই যে আমরা বলেছিলাম যে কোত্থেকে আসে, প্রাইমারি এক্সরে বিম, যেটা প্রথম এক্সরে বিম, সেটা যেন তার কাছে যেন আমার হাত না থাকে, হ্যাঁ, ওইদিকে যেন আমার না থাকে। ওকে, তারপরে সেকেন্ডারি আমি কি করছি, স্ক্যাটার্ড রেডিয়েশন, যেটা কিনা রিফ্লেকশনের মাধ্যমে, পেশেন্টের টিস্যু রিফ্লেকশনের মাধ্যমে আমার গায়ে চলে আসছে, ফেরত আসছে, হ্যাঁ সেটা। ওকে, এবং রেডিয়েশন লিকেজ যেটা হয় যে আমাদের টিউব হেড থেকে, এই জন্য আমাদের বলবো আমরা কিভাবে করতে হবে। এবং বিভিন্ন রকম আমাদের এক্সরে মেশিনের এই যে যেই সব ফিল্টার কোন এগুলো ব্যবহার করি, সেইখান থেকেও কিন্তু স্ক্যাটার্ড রেডিয়েশন, আগে যে বেশি হতো এখন বেটারমেন্ট করা হয়েছে, কিন্তু তারপরে কিছু হয়, সেগুলো থেকে আমাদেরকে প্রোটেকশন রাখতে হবে। প্রাইমারি সোর্স থেকে কিভাবে আমরা করতে পারি, আমরা পেশেন্টে মানে এরকম কাজ করব যে অপারেটরকে ওই ওই রুমেই রাখবো না, একটা মাঝখানে একটা দেয়াল থাকতে পারে, অথবা অ্যাটলিস্ট একটা লিড প্রোটেক্টেড ব্যারিয়ার থাকতে পারে, হ্যাঁ এরকম করতে পারে। এবং এটা আমাদের একটা ডিস্টেন্স রুল, আমরা এখন সোশ্যাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স নিয়ে কথা বলছি না, এক্সরের ক্ষেত্রে এই ডিস্টেন্স রুলটা খুব বেশি জরুরি। এবং সেটাও যে ওইরকমই বলা হচ্ছে যে 2 মিটার বা 6 ফিট অ্যাওয়ে ফ্রম দ্য সোর্স। এবং সেটা কোথায়, 90 ডিগ্রি টু 135 ডিগ্রি। কোথায় আমি ছবি দেখাচ্ছি তাহলে আরো ভালো বুঝতে পারবা। হ্যাঁ এটা দেখো, হ্যাঁ এই যে 6 ফিট দূরে থাকতে হবে তোমাকে, মানে তুমি যদি নিজে এক্সরে করতে যাও। এবং 90 ডিগ্রি আর 135 ডিগ্রি কোন দিকে, তোমার যে মানে এক্সরে যে দিকে যাচ্ছে ওই দিকে। এই আরো একটা ছবি দেখাচ্ছি, দেখো এক্সরে, আমরা জানি যে এক্সরে তো স্ট্রেট লাইন চলে, তো তোমার যে বিমটা, হ্যাঁ তোমার যে ধরো যে দিক দিয়ে তোমার এক্সরেটা যাচ্ছে, হ্যাঁ ওই দিক, ওই সোজা তো রেডিয়েশন থাকবে, তাই না, ভয়ের ব্যাপার। কিন্তু ভয়ের ব্যাপার হলো ও কিন্তু একবার বের হয়ে গেলে সোজাই যাবে। তো তোমার কি করতে হবে, সেইখানে আমরা যদি 360 ডিগ্রি একটা ছবি আঁকি, সেইখানে হলো ওই যে পেশেন্টের মুখ থেকে যেই ওয়েতে এক্সরে গেছে ওই দিকে, হ্যাঁ ওই প্লেনে 90 টু 135 ডিগ্রির মধ্যে তুমি থাকবা। তো তুমি এক্সরে মেশিনের দিকে কেন থাকবা না, কারণ ওই যে আমরা যে গল্পগুলো বললাম না, স্ক্যাটার্ড রেডিয়েশন, হ্যাঁ স্ক্যাটার্ড রেডিয়েশন বা এরকম কিছু যেন ওই দিকে না পড়ে, বুঝে গেছে, মানে স্ক্যাটার্ড রেডিয়েশন যেন তোমার গায়ে না আসে। ওকে, তো বা মানে লিকেজ যেটা স্ট্রে রেডিয়েশন যেটা বললাম আমরা, সেটা যেন তোমার দিকে না আসে। সো আমরা যদি মানে রেডিয়েশনের দিকে আগাচ্ছি, কিন্তু আমাদেরকে ওই সার্টেন একটা দূরত্ব, রেডিয়েশন তো একবার তোমার মুখ পাস করার পর ও তো সোজাই যাচ্ছে, তো তারপরে তো আর তোমার দিকে আসবে না, কিন্তু মেশিনের কাছ থেকে কিন্তু সে বিভিন্ন দিকে ছড়াতে পারে। কাজেই মেশিন থেকে যতটা সম্ভব আমরা দূরে থাকবো, ঠিক আছে, মানে দ্যাট ইজ পিআইডি থেকে না। এবং আমাদের নো ব্যারিয়ার যদি থাকে তাহলে একটা লিড অ্যাপ্রন করতে হবে। তোমার যদি এরকম দেয়াল কাছাকাছি না থাকে বা দেয়ালের ওই পাশ থেকে এক্সরে করার সুযোগ না থাকে, তাহলে অবশ্যই তোমার একটা লিড অ্যাপ্রন করতে হবে। হ্যাঁ, এই যে এটা লিড অ্যাপ্রন, তোমার কিন্তু গলা থেকে শুরু করে তোমার টোটাল অ্যাবডোমেন পর্যন্ত, এটা কিন্তু অ্যাবডোমেন না, আমরা জানি যে রেডিয়েশনের ওভারডোজ টেস্টিকেলের উপরে কাজ করে, তো সে আমাদের টেস্টিকেল পর্যন্ত যেন অবশ্যই ছেলেদের ক্ষেত্রে, মেলদের ক্ষেত্রে এটা কিন্তু অবশ্যই কভার থাকতে হবে। ওকে, এবং থাইরয়েড কলার থাকতে হবে, থাইরয়েড গ্ল্যান্ডের উপরে অনেক কাজ করে, আমরা যে ক্ষতিকর প্রভাব ফেলে, সো থাইরয়েড কলার করতে হবে। ওকে, এবং ফিল্ম হোল্ডিং ডিভাইস ব্যবহার করতে হবে, হাত দিয়ে ধরা যাবে না, বারবার বলছি হাত দিয়ে ফিল্ম ধরা যাবে না। হ্যাঁ, পেশেন্টের মুখে এত পেশেন্টের জন্য প্রেম দেখানোর কিছু নাই, পেশেন্টের জন্য প্রেম দেখাতে যে নিজে মরে গেলে পেশেন্টের জন্য প্রেম অধরা না কি যেন বলে, আধুরা রয়ে যাবে। ওকে, সো অবশ্যই সরি, আমি তোমাদের বোঝানোর জন্য এই কথাগুলো বলছি। তো সেই জন্য পেশেন্টের ক্ষেত্রে পেশেন্ট নিজে, ও তো একটা বা দুইটা এক্সপোজার খাচ্ছে, সে আঙ্গুল যদি ব্যবহার করতে হয় পেশেন্ট আঙ্গুল ব্যবহার করুক, তুমি না, বা তোমার অপারেটর না। তোমার অপারেটর মানে সে তোমার হেল্পিং হ্যান্ড, তার স্বাস্থ্য রক্ষার দায়িত্ব তোমার, ঠিক আছে। কাজেই তাকে কখনোই এই ব্যাপারে খুব ভালোভাবে এডুকেটেড করতে হবে। এবং এক্সট্রা টিউব কখনো ধরা যাবে না। এই যে দেখবা যে অনেক মেশিন আমাদের, আমি দেখেছি অনেক মেশিন ফিক্স থাকে না, মানে দ্যাট ইজ যে আমি বলেছি ভার্টিক্যালি উপরে নিচে ওঠানো নামানো যায়, বা হরিজন্টালি আগে পিছিয়ে করা যায়, কিন্তু দেখা যায় ছেড়ে দিলে ও আবার নিজের মতো জায়গায় চলে যায়। তো সেই রকম ওই জায়গাটায় আমাদের সাপোর্টিং আর্মস গুলোর ফাংশন যেন পারফেক্ট থাকে, এই ব্যাপারটা কনফার্ম করতে হবে। সো এবং নিজে এক্সরে টিউব হেড বা পিআইডি ধরে তারপরে তোমার অ্যাঙ্গুলেশন পারফেক্ট করাটা খুবই ভয়ঙ্কর ব্যাপার। এটা হচ্ছে যে বললাম যে লিড প্রোটেক্টেড ডোর, হ্যাঁ একটা ব্যারিয়ার।
তুমি রাখতে পারো। Okay, neither the tube housing nor the cone should be handheld during exposure. কখনোই আমরা টিউবও ধরবো না, কোনও ধরবো না, কোনো মতেই ধরবো না। The machine should be checked for the leakage. সব সময় ওই যে টেকনিশিয়ান দিয়ে এটা চেক করাতে হবে। ওকে, হয়ে গেছে নাকি 10 মিনিট? আমার সময় কিন্তু ওকে, তাহলে কি আজকে এই পর্যন্ত থেকে যাব? Okay, I think it's over. Is it live? স্যার আমরা শেষ করে দেব? শেষ হয়ে যাবে? শেষ করে ফেলবো? জি স্যার, মানে অলরেডি তো আজকে শেষ করে ফেলি না? আপনি বললেই শেষ করে দেব। নাকি আমি আরেকটু করতে পারবো? আর অল্প একটা মানে এই প্রোটেকশনটা শেষ করে দিতে যাচ্ছি। শিওর, মানে করা যাবে 5 মিনিটস করা যায়। 5 মিনিটস? জি জি ঠিক আছে। ওকে, জি 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 স্যার। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা আজকে তাহলে এটা শেষ করি। অন্ততপক্ষে এই প্রোটেকশন ফ্রম সেকেন্ডারি স্ক্যাটার্ড রেডিয়েশন কি করতে হবে? আমাদের হাই স্পিড ফিল্ম ইউজ করতে হবে। আমরা জানি যে আমাদের 3D 4D 4E হ্যাঁ, এগুলা ইউজ হচ্ছে আমাদের ফিল্ম, যেগুলো কিনা হাই স্পিড ফিল্ম। অনেক কোডাক কোম্পানি, আলফা কোম্পানি অনেক ভালো ভালো ফিল্ম ইউজ করছে, এবং যত দিন যাচ্ছে ফিল্মের কোয়ালিটি তত ভালো হচ্ছে। এবং হাই স্পিড ফিল্মের সুবিধাটা কি? লো এক্সপোজারে, লো ডোজ এক্সপোজারে কিন্তু ভালো ছবি দেয়। ওকে, আচ্ছা। এবং আমাদের যে ইয়াটা অবশ্যই এই কোনটা কিন্তু আমাদের খুব পারফেক্টলি কোন ব্যবহার করতে হবে। যে কনিক্যাল শেপ তো আমরা এখন ইউজ করি না। এক্সরে কলিমেশন এবং ডায়ামিটার বিমগুলো পারফেক্ট হতে হবে, এগুলো করে। ডসিমিটার সম্পর্কে আমরা পরে পড়বো। ডসিমিটার হচ্ছে কি, যে আমাকে জানায় যে আমি কতটুকু এক্সপোজারে রেডিয়েশন এক্সপোজার পেয়েছি। আমার এই ডসিমিটার গুলো আমাদের কিন্তু পকেটে থাকে, বা আমার অ্যাপ্রনের পকেটে বা আমার গলায় ঝুলিয়ে রাখা যায়, এবং তাহলে আমরা কিন্তু জানতে পারবো যে আমি এই মাসে বা এই 3 মাসে বা 6 মাসে বা 1 বছরে কতটুকু, বা প্রতিদিন আমি কতটুকু এক্সপোজার পেলাম, রেডিয়েশন এক্সপোজার পেলাম, সেটা কিন্তু ডসিমিটারের মাধ্যমে আমরা জানতে পারি। এবং ফিল্ট্রেশন, ওই যে ফিল্ট্রেশনের কথা আমরা বললাম, যে ফিল্টার যেন স্ক্যাটার না হয় এটা দেখতে হবে। এই যে এই ফিল্মগুলোর কথা আমরা বলেছি, ডি স্পিড, হ্যাঁ, এফ স্পিড, এগুলো কিন্তু খুব হাই স্পিড, এবং এরা খুব দ্রুত, কম রেডিয়েশনে খুব দ্রুততম সময়ের মধ্যে তারা কিন্তু ভালো আমাদের ইমেজ তৈরি করে দেয়। প্রোটেকশন ফর দ্য পেশেন্ট প্রায়র এক্সপোজারের আগে কি করতে হবে, এক্সপোজারের মধ্যে এবং আফটার এক্সপোজার পেশেন্টকে কিভাবে আমরা প্রোটেকশন দিতে পারি। প্রায়র এক্সপোজার হলো কি, যে আমরা প্রেসক্রিপশনটা পারফেক্ট দেবো। যে তুমি লিখে দিয়েছো যে লেফট ম্যান্ডিবুলার টিথ, কিন্তু তোমার যে কি জানি টেকনিশিয়ান সে করে ফেলেছে রাইট, তাহলে পেশেন্টকে একটা বাড়তি এক্সপোজার খেতে হলো না। কাজে আমাদের প্রেসক্রিপশনটা খুব পারফেক্টলি বলতে হবে, পারফেক্টলি ইন্ডিকেট করে দিতে হবে, যেন কোনো রকম কনফিউশন তৈরি না হয়। হ্যাঁ, এই জন্য আমাদের স্পষ্টভাবে প্রেসক্রিপশন করতে হবে যে তুমি আসলে কোন দাঁতের এক্সরে করতে বলেছো বা কোন এরিয়ার এক্সরে করতে বলেছো। এবং আমরা জানি যে দ্য প্রেগনেন্ট লেডিজ শুড বি অলওয়েজ, আমরা আলাদাভাবে তাদের প্রতি মনোযোগ দিব। এবং আমরা জানি যেহেতু ফিটাসের উপরে এই রেডিয়েশনের খুবই বড় ধরনের সমস্যা তৈরি করতে পারে, কাজে আমরা খুব পারফেক্টলি প্রোটেক্ট করবো তাদেরকে। হ্যাঁ, এক্সপোজারের সময় আমরা থাইরয়েড কলার পরাই নিব। এই যে দেখো রাইট সাইডে দেখা যাচ্ছে থাইরয়েড কলার না? ওকে, তারপরে কি লিড অ্যাপ্রন দেখিয়েছি আমি এর আগে। ওকে, ফিল্ম গুলো ফাস্ট হতে হবে। ফিল্ম হোল্ডিং ডিভাইস, এই যে দেখো নিচের ছবিগুলোতে দেখানো যাচ্ছে ফিল্ম হোল্ডিং ডিভাইস গুলো। সিলেকশন অফ প্রপার এক্সপোজার ফ্যাক্টর, যে টাইম, এক্সপোজার ডোজ, হ্যাঁ, ইন্টেন্সিটি, এগুলো দেখতে হবে। এবং একটা স্ক্রিন যদি থাকে সেটা খুব ভালো হয়। টাইমার বললাম, গুড টেকনিক অবশ্যই। আফটার এক্সপোজার পেশেন্টকে আমাদের যে বারবার এক্সরে যাতে না করতে হয়, আমি ধরো একটা এক্সরে করলাম এবং সেইখানে আমার ফিল্ম হ্যান্ডলিং পারফেক্ট হলো না আমার টেকনিশিয়ানের, তাহলে পেশেন্টকে বারবার ডোজ দিতে হবে, সেটা যেন না দিতে হয়। ওকে, এবং প্রসেসটা পারফেক্ট করতে হবে, এবং আমি যেন পারফেক্টলি বুঝতেও পারি। ঠিক আছে? ওকে, এনভায়রনমেন্ট কেমন করে করব? আমরা অবশ্যই বিমটা শুধু পেশেন্টের দিকে যেন থাকে, এটা যেন আমার ভুল না হয়, অন্যদিকে যেন চলে না যায়। হ্যাঁ, ওকে। এবং আমার ফার্নিচার লিড ইনকর্পোরেটেড হলে খুব ভালো হয়। লিড আমরা জানি যে লিড
রেডিয়েশনকে ঠেকাতে পারে। তো এখন আমাদেরকে অবশ্যই লিড ইনকর্পোরেট ফার্নিচার গুলো বানাতে হবে যাতে সে ঠেকাতে পারে সবকিছু, এবং পেশেন্টের পজিশন যেন পারফেক্ট হয়, পেশেন্ট যেন আমাদের এই রেডিয়েশনের বাইরে চলে না যায় বারবার। বেরিয়াম প্লাস্টার যদি দেই আমরা, তাহলে দেয়াল ভেদ করে আমার রেডিয়েশনে যাবে না। ওয়াল অফ 3 ইঞ্চি, অ্যাটলিস্ট 3 ইঞ্চি কংক্রিট ওয়াল যেন থাকে। 3 ইঞ্চি কংক্রিট ওয়াল ভেদ করে রেডিয়েশন যেতে পারে না, সো তার চেয়ে কম হলে কিন্তু যেতে পারে। এবং কন্টিনিউ এডুকেশন, তোমার নিজের সবসময় জানতে হবে রেডিয়েশন সম্পর্কে, তোমার টেকনিশিয়ানের অবশ্যই জানতে হবে। ওকে, এবং একটা সাইডে রাখবা এটা সবসময়। মানে তোমার চেম্বার যদি ছোট হয় তাহলে একদম কর্নারে এক জায়গায় রেখে সেই জায়গাটা লিড দিয়ে যদি কভার করে দেওয়া যায় সেটা করে দিতে পারে, অথবা আলাদা রুম, সেটা যেন কর্নারে হয়। ওকে ওকে, দিস ইজ দ্য থিং। হ্যাঁ, এখানে কিছু খাওয়া যাবে না, পান করা যাবে না। হ্যাঁ, অবশ্যই এটা টোটালি একটা ডেঞ্জারাস এরিয়া। থ্যাংক ইউ ফর টুডে। আমার মনে হয় আমার আর সময় নেই আজকে, আমরা আরো কিছু ব্যাপার আছে যেগুলো আমরা এক্সট্রা নিয়ে আরেকটা ক্লাস করে ইনশাআল্লাহ শেষ করব। ওকে, যেটা মানে ট্রুলি রিলেটেড উইথ দ্য কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড দ্য এন্ডোডন্টিক্স, এবং ফর দ্য ইন্টারপ্রিটেশন অফ দ্য রেডিওগ্রাফ আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা শেষ করে ফেলবো। ওকে, টিল দেন বাই, থ্যাংক ইউ, উইশ ইউ গুড হেলথ, টেক কেয়ার, সবাই ভালো থাকো, খুব সাবধানে থাকো। ওকে, কারণ উই আর পাসিং থ্রু এ ভেরি ব্যাড টাইম। Thank you very much, students. Always love and blessings for you.